চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। দেখো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি, শ্রাবণে শুনি শুধু তোমার মোহন বাসি। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি, শ্রাবণে শুনি শুধু তোমার মোহন বাসি। ঘন 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 সকলি কাজের মাঝে তোমাকে যে নমি, সকলি কাজের মাঝে তোমাকে যে নমি। থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। ও বৌদিবা, তোমাকে যতই দেখছি আর তো দই ভাবছি। কেন আমার মধ্যে কি কোনো পরিবর্তন লক্ষ্য এই করলে? না না তা নয়, তবে সেই প্রথম দিন থেকে এখনো পর্যন্ত সংসারটাকে তুমি আলো করে রেখেছো। তাই যা বলেছিস বন্ধু, আমিও না মাঝে মাঝে ভাবি সংসারে এত কাজ করেও আমাদের ভালোবাসায় ও কোনো খাদ রাখেনি। তাই স্বামী হিসাবে ওকে বিয়ে করে আমি সত্যিই ধন্য হয়েছি। তা যা বলেছিস বন্ধু, আমিও তো সেই একই রকমই দেখছি। থাক বাবা থাক, বন্ধুদের সামনে বইয়ের কোনো গান গাইতে হবে না। অফিস যাওয়ার টাইম হয়ে গেছে, এরপর তো বলবে এটা ভুলে গেছি ওটা ভুলে গেছি। ওটা ইচ্ছে করে বৌদি, এটা ওটা ফেলে যাবি আর ফিরে আসি না তোমার এই সুন্দর মুখটা দেখবার জন্য। সত্যি রে বন্ধু, এইভাবে আমরা সবাই যেন হাসি খুশিতে দিনগুলো কাটিয়ে দিতে পারি। আচ্ছা অবিনাশ, সামনের মঙ্গলবার তো আবিরের জন্মদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিন কিন্তু তোমাদের দুজনকে সব দায়িত্ব নিতে হবে, আগে থেকে বলে রাখলাম কিন্তু। কোনো চিন্তা করবেন না বৌদি, এই দুই বন্ধু আছি না, সব সামলে নেব। কি গো, তোমাকে যে ভাস্কর ঠাকুরকে যে কথাটা বলতে বলেছিলাম বলো। এ কি কথা বৌদি? না মানে তুই কিছু মনে করবি না তো? তাহলে আমি কথাটা বলতাম আর কি। এ কি বলছিস বন্ধু, তুই আমাকে পর ভাবছিস? আহা রাগ করছিস কেন? শোন না, আমি আর পূর্ণিমা কি ভেবেছি জানিস? কি? আমার ছেলে আবির আর তোর মেয়ে দামিনীমা তো বড় হচ্ছে, ওরা দুজনে বড় হয়ে গেলে আমরা দুজনে ওদের বিয়ে দেব। আমি কিন্তু সেই বিয়ে বাড়িতে কবজি ডুবিয়ে খাবো। এ তুই কি বলছিস বন্ধু? এত বড় বাড়িতে আমার দামিনী মায়ের বিয়ে? না না, আমি স্বপ্ন দেখছি না রে বন্ধুরা, স্বপ্ন নয় রে, সত্যি। তুই আমাকে কথা দে বন্ধু, তুই আমাকে কথা দে। বেশ, আমি কথা দিলাম, এই কৃষ্ণ সুদামের বন্ধুত্ব যেন সারা জীবন অটুট থাকবে বন্ধু, থাকবে সারা জীবন অটুট থাকবে। এই চল তো, আমার অফিসে যায় টাইম হয়ে গেল। হ্যাঁ, তোদের দুজনকে বাড়িতে ড্রপ করে দিয়ে তারপর আমি অফিসে যাব। তাহলে যাই পূর্ণিমা? যাই বলতে নেই, বলো আসি। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি আবিরের খেয়াল রেখো। তাহলে আমি আসি পূর্ণিমা। এই চল বন্ধু, চল চল। ঠাকুর, তুমি আমার স্বামীর সন্তানকে ভালো রেখো, কিন্তু আমি জানি পরিবারে একটা অশুভ ইঙ্গিত দেখতে পাচ্ছি। আমাদের ম্যানেজার এই প্রলয় পোদ্দার যে কোনো সময় পরিবারে একটা বড়সড় অঘটন ঘটিয়ে দিতে পারে। তাই তো আমি ওর সব কুকীর্তির কথা সময় সুযোগ বুঝে আবিরের বাবাকে জানিয়ে ওর বিরুদ্ধে থানায় গিয়ে একটা অভিযোগ করে আসবো। কার বিরুদ্ধে অভিযোগ করবেন ম্যাডাম? একে তুমি
তোমার সাহস হয় কি করে আমার ঘরে ঢোকার? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি এখান থেকে। বেরিয়ে তো যাবো, তার আগে তোমার ওই যৌবন ভরা নদীতে একটু সাঁতার কেটে দেখি। একটা মানুষ নাকি পশু? Yes! আমি পশু। এখন তোর ওই যৌবন ভরা শরীরটা দেখে পশু থেকে পশু রাজ হয়ে গেছে। না, না, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি। আমি ভয় নয়, তোমার স্থান আমার বুকে। আমাদের বিশ্বাসের সুযোগটা তুই যে খেলায় মেতে উঠেছিস, ভগবান তোকে কোনোদিন আমাকে শাস্তি দেবার পূর্বে তোকে আমি ব্যাস, খেল খতম। একটা পথের কাঁটাকে সরিয়ে দিলাম, বাকি রইল এখনো দুটো। পূর্ণিমা, পূর্ণিমা। তোমার মালিকের কণ্ঠস্বর। না না, এখানে বেশিক্ষণ থাকা চলবে না, তাহলে সমস্ত প্ল্যান বানচাল হয়ে যাবে। আমাকে পালাতেই হবে, পালাতেই হবে, পালাতে। পূর্ণিমা, তুমি ঠিক কথাই বলেছিলে গো। আমি আসল ফাইলটা নিতেই তো ভুলে বলো তোমার কি হয়েছে, বলো পূর্ণিমা। শয়তানটা আমাকে ছুড়ে মেরেছে। আবির থাকলো, ওকে ওকে তুমি দেখো। পূর্ণিমা, এই পূর্ণিমা, কথা বলো পূর্ণিমা। পূর্ণিমা, কি সারা শরীরটা তোমার রক্তে ভেসে যাচ্ছে? ছুরি, বলো পূর্ণিমা, বলো কে তোমাকে খুন করলো? বলো কে তোমাকে খুন করলো? আপনি মালকিনকে খুন করেছেন? না, আমি খুন করিনি। আমি যে বাড়িতে ফিরে দেখি ও মাটিতে পড়ে কাতরাচ্ছে, সারা শরীরটা রক্তে ভেসে যাচ্ছে। তারপর দেখলাম পেটে ছুরি আঘাত আছে, আমি ছুরিটা হাতে তুলে নিলাম। কিন্তু পুলিশ তো এখন ওই ছুরিতে তোমার হাতের ছাপ পাবে। এতক্ষণ তো প্রমাণ হয়ে যাবে কোনটা তুমি করেছো। তখন হয়ে যাবজ্জীবন জেল, না হয় ফাঁসি। না না না, এ হতে পারে না। লোকে জিজ্ঞেস করলে আমি কি বলবো? এখন একটাই পথ, এই ঘটনার প্রধান সাক্ষী হলাম আমি। সুতরাং এরপর থেকে আমি যা যা বলবো সব মেনে চলতে হবে। মানবো, আমি সব মানবো, কিন্তু আমার ছেলে আবির বড় হয়ে যখন তার মায়ের কথা জিজ্ঞেস করবে, তখন আমি তাকে কি জবাব দেবো? পরের কথা পরে ভাবা যাবে। এখন কিনলে লাশটাকে কোথায় রাখি, কোথায় রাখি, কোথায় রাখি? ওই আম বাগানের নিচে মাটি চাপা দিতে হবে। ধরুন, তাড়াতাড়ি ধরুন। মানে কিন্তু? কোনো কিন্তু নয়, ধরুন। এইভাবে চলতে থাকে প্রলয় পদ্মারের বেইমানির খেলা। প্রলয় পোদ্দার তার নিজের দিদির সঙ্গে বিয়ে দিলেন অবিনাশ চৌধুরীর। এইভাবে দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ 30 বছর। অবিনাশ চৌধুরী এখন ঘর বন্দী হয়ে অর্ধ পাগল অবস্থায় জীবন যাপন করছেন। আর তার ছেলে সে ছোট্ট আবির এখন কি করছেন? তাহলে আসুন আমরা সবাই মিলে দেখি আজকের সামাজিক যাত্রাপালা গধূলি বেলায় সিঁদুর দান। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। একটু শান্ত তুই। সরে যাও, না, সরে যাও আমার কাছ থেকে। আমি এই বাড়ির কোনো জিনিসই আস্ত রাখবো না। আর সব ভেঙে ফেলবো। না, তুই ওসব কাজ করিস না, ওসব কাজ করিস না। না, এভাবে হবে না। আমাকে বৌদিমণিকে ডাক দিতে হবে। বৌদিমণি, বৌদিমণি, ও বৌদিমণি, কোথায় গেলে গো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কি হয়েছে? আমাকে এভাবে চিৎকার করে ডাকছিস কেন? সর্বনাশ হয়ে গেছে বৌদিমণি, সর্বনাশ হয়ে গেছে। বাবু একটা সাদা কাগজ হাতে নিয়ে ছোট্ট শিশুর মতো হাসছিল। তারপর বল, তারপর দুটো লাল হয়ে গেল, থরথর করে কেঁপে উঠলো। ওই দেখো আকাশের দিকে তাকিয়ে ওই চাঁদটাকে দেখে কি যেন বলছে। হে মহাজীবন, আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো। বদলার রেতে ঝংকার মুছে যাক, গদ্যের করা হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা। কবিতা তোমায় দিলাম আজকে ছোটে,
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তুমি হাসছো না কাঁদছো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি যদি সুস্থ থাকতে তাহলে বুঝতে পারতে তোমার ছেলে আবিরকে আমি কত কষ্ট করে মানুষের মতো মানুষ করে নয়নের মনি করে রেখেছি। আর তুমি যদি এইভাবে পাগলামি শুরু করো তাহলে তোমার ছেলে আবিরের যে সমাজের কাছে মুখ পুরোবে। সত্যি সত্যি কি তুমি পাগল হয়ে গেলে? আরে পাগল না হলে কি আমি বুঝতে পারতাম ওই সাপ শকুন সিংহরা আসলে কে? প্রলয়, প্রলয় পোদ্দার, আসলে শয়তানি প্রাইভেট কোম্পানি লিমিটেড, ওরফে www.beimani.com। এই কথাটা তো বলতে চাইছেন তাই না জামাই বাবু? সরি স্যার। ভাই তুই এই পাগলটার কথা কিচ্ছু মনে করিস না রে ভাই। পাগল না মাথা খারাপ আমি জানি। ঠাকুর মন্দিরে প্রবেশ করতে গেলে জুতো খুলে প্রবেশ করতে হয়, তেমনি ভালো কাজ করতে গেলে অনেক সমালোচনাকে দুপায়ে মারিয়ে এগিয়ে যেতে হয়। আর এই শিক্ষাটা আমার দূর সম্পর্কে দাদা অবিনাশ বাবু লেখা পড়েই তো শিখেছি। কি মজা কি মজা কি মজা! এক আজব দুনিয়া গো, যাদের দেহে প্রেম নেই, প্রীতি নেই, করুণা নেই, এ পৃথিবী অচল, অথচ তাদের এই সুপরামর্শ ছাড়া। চুপ করো, একদম তুমি কথা বলবে না। আমার ভাই না থাকলে না কবেই তোমার চিরে ঘাস ফুটে যেত। আমার ভাই আছে বলে এখন এখানকার সব কিছু ঠিকঠাক আছে। থাক, কি হতো আর কি হয়েছে তা কেবল উপরওয়ালাই জানেন। আমি শুধু একটা কথাই জানি। কি কথা ভাই? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তাই তো সারাটা জীবন আমি মানুষের উপকার করে যাই। জানিস দিদি, পুরস্কারের বদলে শুধু তিরস্কারই জোটে। আসলে আসলে মনটা আমার নবাব সিরাজ, আর ভাগ্য বেঈমান মির্জাফর। তুই একটু শান্ত হ, একটু শান্ত হ। নাগিনীর চারিদিকে ফিরেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তের ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। ও ভাই দেখ না আমার দিকে কেমন করে তাকিয়ে এগিয়ে আসছে। আমার ভীষণ ভয় করছে ভাই। আমি বুঝতে পারছি না কেন কেন প্রতি পূর্ণিমা রাতে উনি এমন বিভৎস উন্মাদ হয়ে ওঠেন। রহস্য রহস্য, এর মধ্যে কোনো ঘোর রহস্য লুকিয়ে আছে। ফোন করে ফেলবো, ফোন করে ফেলবো, ফোন করে ফেলবো, ফোন করে ফেলবো। আমাকে বাঁচাও। এই প্রতিমা, তোমাকে যে জন্য এ বাড়িতে রাখা হয়েছে তা তুমি পালন করছো? নিয়ম মতো ঔষধগুলো খাইয়েছিলে? আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমি ঔষধগুলো খাওয়াতে পারিনি। এই হারামজাদি, ওষুধগুলো যে খাওয়াতে পারিস না এ কথাটা এতক্ষণ বলিস না কেন? বৌদিমণি, এক্ষুনি আমার প্রাণটাই চলে যেত। এখন কি হবে তুই বল না রে। এখন একটাই পথ, এই ইঞ্জেকশনটাকে শান্ত করিয়ে দেবে। দিদি, শক্ত করে ধর। না না না, কি জ্বালা, কি যন্ত্রণা! সারা শরীরটা আমার দাউ দাউ করে জ্বলে উঠছে। প্রতিমা, প্রতিমা, আমাকে একটু আমার ঘরে নিয়ে চল না রে। আমি আর দাঁড়াতে পারছি না। আমার ঘুম আসছে রে, ঘুম আসছে। তাই চল দাদা, তুই ঘুমাবি আর তোর মাথায় আমি হাত বুলিয়ে দেব। তুই তখন স্বপ্ন দেখবি। স্বপ্ন? দাদা, প্রতিমা, কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, কিন্তু আমার স্বপ্নগুলো একটাও সত্যি হলো না রে, একটাও সত্যি হলো না রে, একটাও সত্যি হলো না। দাদা, দাদা তুই যাস না, দাদা তুই যাস না, তুই যে পড়ে যাবি। দাঁড়া দাদা, দাঁড়া। এই প্রতিমা, কয়েকদিন ধরে দেখছি জামাই বাবুর আচার আচরণ কেমন যেন পাল্টে যাচ্ছে। তার মানে সঠিক সময়ে ঔষধগুলো খাওয়ানো হচ্ছে না। একটা কথা মনে রাখিস, আমার অবাধ্য হলে আমি মানুষ থাকি না, জানোয়ার হয়ে যাই, জানোয়ার। সত্যি আপনাকে না আমার মানুষ ভাবতে অবাক লাগছে।
কারণ একটা কথা জানেন তো, বন থেকে জানোয়ার তুলে আনা যায়, কিন্তু এই জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না, কিছুতেই না। আচ্ছা দিদি, ওই হারামজাদিটা তোর মুখের উপর এত বড় কথা বলে গেল, আর তুই ওর কিছুই করতে পারলি না। আরে বয়স্কা বিধবা মহিলা, কচি হলে তো আমি ওকে না থাক। একটা কথা মনে রাখিস, রাত 12টা পর তারিখ বদলায় আর মানুষ বদলায় সময়ের সাথে সাথে। আচ্ছা দিদি, আবির এখনো বাড়ি ফেরেনি? না রে ভাই না, তাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। আবির এখন কোথায়? জীবন কত মধু, এই জীবন জীবন কত মধুর, এই জীবন জীবন ভালোবাসার এই জীবন। নয়ন দেখেছে আশার শ্রাবণ, কান্না হাসির দোলায় ঝুলেছে প্রাণের ঝুলন, এই তো জীবন জীবন কত মধুর এই জীবন। আর দুঃখে জীবনের এই খেলাঘর, কখনো রাঙানো রঙে কখনো ভেঙেছে ঘর, কান্না হাসির দোলায় ঝুলেছে প্রাণের ঝুলন, এই তো কত মধুর এই জীবন জীবন ভালোবাসা এই জীবন। একই আবির সাত সকালে মদের বোতল হাতে নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তাতে কি গঙ্গা জল অশুদ্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ বলি, কোন ধর্মগ্রন্থে লেখা আছে রাতের বেলায় মদ খেতে হয়, দিনের বেলায় নেই? ভাগ্নে, ও ভাগ্নে, আমি তোমার মামা হিসেবে কথা বলছি। তোমার মন যা চায় তুমি তাই করবে, হ্যাঁ? আর প্রয়োজনে 3 বেলাই মদ খাবে। এ তুই কি বলছিস রে ভাই, এ তুই কি বলছিস? হ্যাঁ, ও যদি সারা দিন মদ খেয়ে চারিদিকে ঘুরে বেড়ায়, তাতে যে চৌধুরী বাড়ির সম্মানে হাত পড়বে। আপনার ও যে চৌধুরী বাড়ির ছেলে। বংশ নীতি আভিজাত্যের আগুনে তোমরা জ্বললেও আমি কিন্তু জ্বলিনি, কারণ আগুন জ্বলেই তো ছাই তৈরি হয়, আর সেই ছায়ে কখনো আগুন জ্বলে না। তাই তো আমি সেই কোন ছোট্ট থেকে এই সংসার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছি। ছাই। আমার মুখের সামনে মদ খেয়ে কথা বলতে তো লজ্জা করছে না? আমি না তোর মা। মা? কে খোকা? কার খোকা? আপনি কি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলেন? ভালো করে ভেবে দেখুন তো, সত্যিকারের মা হওয়ার কি আপনার কোনো যোগ্যতা আছে? মা শব্দের অর্থটা আপনি জানেন? মা হলো সন্তানের কাছে ভগবানের দেওয়া এক মুঠো আশীর্বাদ, কিন্তু কিন্তু আপনি আপনার সন্তানের জীবনে মুঠো মুঠো অভিশাপ দিয়েছেন। অভিশাপ। এই পৃথিবীতে সেই হলো সত্যিকারের মা, যে তার নিজের সন্তানের জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে অনায়াসে বিসর্জন দিতে পারে। কিন্তু কিন্তু আপনি প্রমাণ করে দিয়েছেন, মা মানে ভালোবাসার ডাকনাম নয়, মা মানে সুরক্ষার কবচ নয়, মা মানে সুখ স্বাচ্ছন্দ্যের প্রতীক নয় নয় নয়। তবে কোন অধিকারে আপনি মাতৃত্বের দাবিদার হতে চাইছেন বলুন? কোন অধিকারে? কোন অধিকারে? যত বড় মুখ নয় তত বড় কথা। এ তুই কি করলি দিদি? এত বড় ছেলের গায়ে হাত তুললি? কে কার গায়ে হাত তুললো মামা?
আর কে? তোর মা? তোর দাদা সামান্য একটু মদ খেয়েছিল বলে তোর মা দাদার গালে সজোরে একটা চোর মেরে দিল। সে কি দাদা, তুই আবার মদ খেয়েছিস? তোকে না আমি মদ খেতে বারণ করেছিলাম। পারি না রে বোন, পারি না। কারণ এই মদ না খেলেছে একটা কঠিন যন্ত্রণা আমার সারা শরীরটাকে কুড়ে কুড়ে খায়। তাই তো আমি সারা দিন রাত মদ খাই। আর এই ভদ্র সমাজ থেকে দূরে, অনেক দূরে থাকি, যেখানে নেই কোনো অবজ্ঞা, নেই কোনো অনাচার, আছে 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 শুধু নীল আকাশ। তাই তো এই চৌধুরী বাড়ির আবির চৌধুরী তার নিজের ঠিকানা ভুলে আস্তে আস্তে করে অন্ধকারে হারিয়ে যাচ্ছে। দাদা, ভাঙা আর গোড়া চিরদিনের এই খেলা, কখনো কাঁদালে হায়, ভাসালে খুশিতে বেলা, কান্না হাসির দোলায় ঝুলেছে প্রাণের ঝুলন। এই তো জীবন, জীবন কত মধুর এই জীবন, জীবন ভালোবাসার এই জীবন, জীবন কত ব্যথা এই জীবন। দাদার প্রতি তোমাদের অত্যাচার যেভাবেই বেড়ে চলেছে তাতে করে ফল ভালো হবে না, আমি সেটা ভালোভাবেই বুঝতে পারছি। আমাদের ভালো মন্দ বুঝে তোমার কোনো লাভ নেই। তুমি এবারই ছোট, তাই ছোটর মতোই থাকবে। তাছাড়া আমরা যা করছি সব তো তোর ভালোর জন্যই করছি রে মা। ভালো? আমার ভালো করছো, কোনো ক্ষতি নেই, কিন্তু একটা কথা খেয়াল রেখো মামা, বল বল বল। আমার ভালো করতে গিয়ে যেন আর কারোর কোনো ক্ষতি করে ফেলো। এই লাবণ্য, চলি, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। এই লাবণ্য, লাবণ্য যাস না, শোন লাবণ্য। ও দিদি, কিছু বুঝতে পারলে? পেরেছি রে ভাই, পেরেছি। এখন থেকে আমাদের একটু মেপে পা ফেলতে হবে। একদম এমন সময় আবার কে ফোন করলো? হ্যালো, ইয়েস, প্রলয় পোদ্দার বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? লোকাল? ইয়েস ইয়েস ইয়েস, অ্যাজ সুন অ্যাজ পসিবল। দিদি, দিদি, থানা থেকে ফোন এসেছিল, আমাকে এক্ষুনি থানায় যেতে হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, তুই থানায় যা, আর আমি ততক্ষণ ঘরের ভেতরে গিয়ে দেখি ওই বুড়ো ভামটা কি করছে। তাই কর দিদি, তাই কর। করবো যা করার আমি একাই করবো, আপনাদের কিচ্ছু করতে হবে না। অকর্মণে ঢেকি সব, সামান্য একটা মেয়েকে ধরতে পারছেন না। দেশের কি হাল, একটা মেয়ে বদলে দিচ্ছে এলাকার হালচাল। মাত্র দু মাস হলো থানাতে পোস্টিং হচ্ছে, এর মধ্যে ওই মেয়েটার নামে অন্তত 50টা অভিযোগ জমা পড়েছে, তারপরে সঙ্গে হিসেবে রয়েছে ওর ভাই। দেশের কি হাল স্যার, এমন দৃশ্য দেখতে হবে চিরকাল। থামুন, পুলিশের এই খাকি পোশাকটা কেন পরে আছেন বলুন তো? কেন স্যার, ডিউটি করার জন্য। তা কেমন ডিউটি করছেন, সামান্য একটা মেয়েকে ধরতে পারছেন না? দেশের কি হাল, মেয়েই হলো কাল। তা কোন মেয়েটা স্যার? হাউ স্ট্রেঞ্জ, 57 রামায়ণ পরে সীতারামের মা, আমি দামিনীর কথা বলছি। ওই মেয়েটাকে ধরতে আর আপনাদের কত সময় লাগবে বলতে পারেন? ও, ওই মেয়েটা আর বলবেন না স্যার, ওরা ভাই বোন দুজনে খুব সিয়ানা। কখন যে কি রূপে ছিনতাই করে বোঝা মুশকিল। তাছাড়া বড় লোকদের কাছ থেকে ছিনতাই করে গরিবদের দান করাই ওদের কাজ। তার মানে ওই কিছুদিন আগে পালপাড়ার গরিব অভয় পালের মেয়ের বিয়েতে নগদ 50,000 টাকা দিয়েছে। কিন্তু পুলিশ হয়তো আমরা এইসব কাজকে সমর্থন করতে পারি না। তাছাড়া ওদের দুজনের নামে এই থানাতে রয়েছে অনেক অভিযোগের নথি। হ্যাঁ, তা অবশ্য ঠিক স্যার, কিন্তু কোনো কিন্তু নয়। আমি আপনাকে 72 ঘন্টা সময় দিচ্ছি। এই 72 ঘন্টার মধ্যে ওই মেয়েটাকে আপনি আমার সামনে হাজির করবেন। দেশের কি হাল, এ কি উল্টো চাল। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আপনি? প্রলয় পোদ্দার, www.beimani.com। আই সি, আপনাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করার আছে। কি কি প্রশ্ন উত্তর দিতে পারি কিনা চেষ্টা করে দেখবো। আচ্ছা, পাত্রপাড়ায় যে বড় মদের ঠেকটা রয়েছে সেটা নিশ্চয়ই আপনার। হোয়াট? আপনি কি বলছেন স্যার? আমি করবো এইরকম একটা নিকৃষ্ট ব্যবসা? তাহলে ওই মদের ঠেকটা কার?
তা আমি কি করে বলবো স্যার? ওটা তো আপনাদেরই কাজ, আপনারাই খুঁজে বার করুন। ওকে, আপনি এখন আসতে পারেন। এই সামান্য প্রশ্নের জন্য নিশ্চয়ই আপনি আমাকে ডেকে পাঠান। আরে না না, আরো অনেক প্রশ্ন আছে, আপাতত সেই সব প্রশ্নের উত্তর থাক। শুধু একটা কথা মাথায় রাখবেন, হ্যাঁ, বলুন। আমি যতদিন এই থানাতে আছি ততদিন কাউকে কোনো 2 নম্বরই কাজ আমি করতে দেব না। তাছাড়া এই এলাকার মানুষদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এই এলাকা যত 2 নম্বরই কাজ হয় তার প্রত্যেকটাতে আপনার হাত আছে। হ্যাঁ, কিন্তু প্রমাণ ছাড়া তো আপনি আমার কিছুই করতে পারবেন না। মানে সব রটনা। বর্তমান দিনে দেখবেন স্যার, ভালো মানুষদের পেছনেই বেশি বাঁশ, মানে বেশি শত্রু। তাই বলছিলাম স্যার, ওসব গুজবে কান দেবেন না। গুজবে কান দেওয়ার মতো অফিসার আমি নই। কেউ অন্যায় করলে তাকে আইনের পথ ধরে আমি ঠিক জায়গায় পৌঁছে দিই, তবেই আমি ভারত মাতার সন্তান অগ্নিদেব সেন। এ তো খুব ভালো কথা স্যার, আপনার মতো অফিসার প্রত্যেকটি থানায় তো প্রয়োজন। তাহলে আমি এখন আসি স্যার। ওকে, ইউ মে গো। আপনি আমাকে গো বললেন, আমি আপনাকে বাই বলে যাচ্ছি। কিন্তু একটা কথা, এতদিন আপনি মানুষের গায়ে ঢিল মেরেছেন তাই কিচ্ছু হয়নি, কিন্তু ওই মৌচাকে ঢিল মারলে মধু নয়, ফুল ভর্তি বিষ বেরোবে। শুধু বিষ। ও শিট, ইচ্ছে করছে স্কাউন্ডেলটাকে গো। নো নো নো, কুল কুল কুল, অগ্নিদেব সেন কুল। আচ্ছা ধর্মরাজ বাবু, ইয়েস স্যার। আপনি তো এই থানাতে অনেক পুরনো, হ্যাঁ তা আপনি নিশ্চয়ই লোকটাকে খুব ভালো করে চেনেন। দেশের কি হাল, এবার সব কথা না বললে খেতে হবে গালাগাল। কি হলো, চুপ করে আছেন কেন, বলুন। বলছি স্যার, উনি হচ্ছেন শিল্পপতি অবিনাশ চৌধুরীর দ্বিতীয় পক্ষের শালা। অবিনাশ চৌধুরী? কিন্তু আমি তো যতদূর জানি অবিনাশ চৌধুরী অর্ধ পাগল। হ্যাঁ ঠিকই শুনেছেন স্যার, এখন এই পলয় পদ্মার উনার সমস্ত সম্পত্তি দেখাশোনা করছে। আই সি, অবিনাশ চৌধুরীর শালাকে প্রলয় পোদ্দার ওদের সমস্ত সম্পত্তি দেখাশোনা করছে। রহস্য রহস্য স্যার, হ্যাঁ, অবিনাশ চৌধুরী তিল তিল করে গড়ে তোলা কোটি কোটি টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও কেন তিনি আজ অসুস্থ, এই রহস্য আমাকে জানতেই হবে। স্যার ইয়েস। রহস্য রহস্য, যতই দিন যাচ্ছে ততই একটার পর একটা রহস্য এই চৌধুরী ভিলা থেকে উদ্ঘাটন হচ্ছে। কোন রহস্যের কথা বলছিস দিদি? তোর তো থানা থেকে ফোন আসতে তুই থানায় চলে গেলি, সেই ফাঁকে আমি সিন্দুক পরিষ্কার করতে গিয়ে এই কাগজটা পেয়েছি। এই দেখ ভাই, দেখ দেখ দেখ। আরে এটা তো একটা উইল। হ্যাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে না থেকে আমাদের মৃত্যুবানটা একবার পড়ে দেখ। মৃত্যুবান মানে কি আবল তাবল বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আমি বলে ওটা পড়ার পর এখনো আমার মাথাটা ঠিক রেখেছি। তুই একবার পড়ে দেখ তোর অবস্থাটা কি হয়, তখন তুই বুঝবি। এ কিছুতেই হতে পারে না। ওরে ভাই, আমি যে এত কষ্ট করে আবিরকে ঠকিয়ে এই চৌধুরী ভিলার সমস্ত সম্পত্তি নিজের নামে করার জন্য এত কাঠখড় পড়ালাম, শেষে কিনা সব পুড়ে ছাই হয়ে গেল রে ভাই। না না না, কি করে সম্ভব? তাহলে তো আমার এতদিনের পরিশ্রমের যোগফল সব শূন্য হয়ে দাঁড়াবে। দিদি, আমরা যে একেবারে নিঃস্ব হয়ে যাবো রে দিদি, নিঃস্ব হয়ে যাবো। কি হচ্ছে গুরু, আপনি ভেঙে পড়ছেন কেন? ও গণেশ, না 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 না, ভেঙে পড়ার মতো পাত্র আমি নই, আমি শুধু ভাবছি। ভাবছেন কি? সমস্যাটা কি আমি খুলে বলুন, আমি চেষ্টা করে দেখি সমস্যাটার সমাধান করতে পারি কি না। তুই করবি আমাদের সমস্যার সমাধান? আরে বলেই দেখুন না, চেষ্টা করে দেখি পারি কি না। শোন শোন শোন, আমার একটা সুন্দরী সর্বগুণা সম্পন্ন মেয়ে লাগবে, এনে নিতে পারবি? মেয়ে সর্বগুণ পারদর্শিতা? আচ্ছা গুরু, মেয়েটা কি করবে? আরে কি করবো তা জানা দরকার নেই, এনে নিতে পারবি কিনা বল। ইয়েস আর নো? আরে কাজটা বিয়া চুটকিতেই সবাই করতে পারে, কিন্তু গুরু মেয়েটাকে কি করবেন সেটা না জানলে। আরে সেটা ক্রমশ প্রকাশ্য। ও ভাই, তুই আবার ওই মেয়েটাকে নিয়ে কি নতুন খেলায় মেতে উঠেছিস? পরে আবার আমি ফেসে যাব না তোরে ভাই। তুই কোনো চিন্তা করিস না দিদি, একটা মেয়ের খোঁজ পেলেই দেখবি এই খেলার শেষ গোলটা দিয়ে আমি জিতবো। দেখিস ভাই দেখিস, ওই মেয়েটাকে গোল দিতে গিয়ে তুই নিজেই যেন না গোল খেয়ে বসিস। সালামের খবর দিতে না, একটা মেয়ে ঠিকানা এসে গেছে। এর মধ্যে ঠিকানা পেয়ে গেলি? আরে তাড়াতাড়ি বল ঠিকানাটা কোথায়? হোটেল এভারগ্রিন। হোটেল এভারগ্রিন? গণেশ, শুভস্য শীঘ্রম, আর দেরি নয়, তাড়াতাড়ি চল ওই হোটেল এভারগ্রিন। চলো।
বলো দেখবে জাদু? আমার পাশে এখানে রঙ বেরঙের কত রকমে জাদু আমার পাশে। জাদু 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 রে জাদু কে বলো দেখবি জাদু। দেখলে আর কি বুঝলে? আরে অসাধারণ, তো জবাব নেই, রাজি হলেই তো কিস্তি মা। আচ্ছা মেয়েটার নাম তো জানা হলো না? আমি জানি কেন, ওই মেয়েটার নাম দামিনী। দামিনী, আচ্ছা বাড়ি কোথায়? আমাদের চাপাড়ার কলোনি থেকে। দাদা ঠিকানাটা লিখে নি, দাদা লিখে। আরে আমার মানি ব্যাগটা কোথায়? সালা আমার মানি ব্যাগ নেই। ও তার মানে সাফাই চলো যাবে কোথায়? তোর চয়েস আছে বটে। আচ্ছা বাড়িতে কে কে আছে? বাড়িতে অসুস্থ বাবা, এটি ভাই আছে হ্যাপি ডেঞ্জারাস, নাম তার লালটো। অসুস্থ মানে? আরে অসুস্থ বাবার জন্য তো ইচ্ছা থাকা সত্ত্বেও এই পথে টাকা রোজগার করে। আচ্ছা। সালা কি জন্য একটা অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে। তা সত্ত্বেও সালা মেয়েটা যদি না রাজি না হয়। রাজি ওকে হতেই হবে, কারণ ওর অস্ত্র এখন আমার হাতে। অস্ত্র মানে? টাকা। বাবার অসুখ অপারেশন করাতে হবে, তার জন্য চাই প্রচুর টাকা, আর সেই টাকা দেব আমি। অবিশ্বাসের ঝাঁপি থেকে বিশ্বাসের কেউটে সাপটা বের করে বেইমানির ছবল আমি দেবই, তবেই আমার নাম প্রলয় পোদ্দার। www.beimani.com। গুরু আমার হাতটা ভীষণ চুল করছে। এই নে ভাগ্যিস এটা এই পকেটে ছিল। শোন, কাল ঠিক বিকেল 4টার সময় আমাদের ফার্ম হাউসে চলে আসবি, আমি সব ভালো করে বুঝিয়ে দেবো। হ্যাঁ ঠিক বিকেল 4টা। পুলিশ হোটেল রেড করেছে, যে যার পজিশন নিয়ে নাও। পুলিশ হোটেল রেড করছে, কোন থাকলে হয়তো বিপদ হয়ে যাবে। চলো সাইডে কেট। ওরে বাবা রে বাবা, পুলিশ হোটেল রেড করেছে। আমি কোন দিকে যাই? আমি কোন দিকে? না না, ওই তো দুটো পুলিশ এদিকে আসছে। না 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 না, আমি ওই দিকে যাবো না, আমি বরং ওই দিকেই চল। কিন্তু ওই দিকে আমি কোথায় যাবো? ওই তো একটা ডাক্তারের চেম্বার দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমি বরং ওই ডাক্তারের চেম্বারে গিয়ে কিছুক্ষণের জন্য আমি অপেক্ষা করে যাই। দেশের কি হাল, সারা চোরের পিছনে পুলিশ ছুটছে চিরকাল। দেশের কি হাল, একটা মেয়ে ভড়কি দেখিয়ে এই চলে যাচ্ছে আজকাল। ওকে না ধরতে পারলে এই চাকরিটাই দেখছি থাকবে না আজকাল। কিন্তু মেয়েটা গেল কোথায়? কিন্তু আমিও তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। স্যার, ওইদিকে একটা দরজা খোলা দেখা যাচ্ছে না? ওই তো একটা মেয়ে পালাচ্ছে। ওই তো পালাচ্ছে, ওই তো পালাচ্ছে। পালালো 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 পালালো। পালাবেন না,
পাঁচু ডাক্তার, তার চেম্বার থেকে একটা রোগী কেউ পালাতে দেবে না। ইম্পসিবল। এই পাঁচু ডাক্তার একসঙ্গে এতগুলি রুগী দেখতে পারবে না। সব শালাকে আমার চাই না, দেরি করে আসবে আর সবার আগে যাবে। ইম্পসিবল। যার কাজটা চিড়িয়া সেই আসবে সবার ফার্স্ট। কে বললো? রোগী। রোগী? বাবা বাবা, এত রোগী না গো, এটা যে ভাগী। আর আপনি হলেন একটা যোগী। What? ও ডাক্তার বাবু, আমার ভীষণ যন্ত্রণা করছে। ওহো, কি চুপ বলবে তো? ওরে বাবারে বাবা, বাইরে পুলিশ, তার পেছনে পাবলিক, আমাকে যদি ধরতে পারি না একবারে কেলিয়ে বৃন্দাবন দেখে ছেড়ে দেবে। না বাবা, আমি ততক্ষণ এই ডাক্তারের চেম্বারে কিছুক্ষণের জন্য রোগীর সেজে অপেক্ষা করে যাই। ও ডাক্তার বাবু, আমার ভীষণ এই তলপেটে যন্ত্রণা করছে। দেখি। এখন এই বুকটার মাঝখানে কেমন যেন একটা ধড়াস করে শব্দ করছে। ও ডাক্তার বাবু, আপনি শুনতে পাচ্ছেন? বিলক্ষণ শুনতে পাচ্ছি। ধড়াস ধড়াস। আবার পসিবল। এখন আমার মাথাটা বন করে ঘোরাচ্ছে। ও ডাক্তার বাবু, আমি এইখানটাতে একটু শুয়ে পড়ছি, আপনি আমাকে তাড়াতাড়ি চেক আপ করুন। পসিবল। কেসটা মনে হচ্ছে বড়ই জটিল। নার্স, দরজা বন্ধ করে ভেতরে কামিং। ডাক্তার বাবু, আমি আপনার পায়ে ধরছি, আমি আপনার হাতে ধরছি। ওই নার্স দিদিমণিকে আপনি ডাকবেন না। মানে মেয়ে ছেলে দেখলে আমার ভীষণ লজ্জা করে। তাই বলছিলাম কি, আপনি বরং ওই নার্স দিদিমণিকে বলুন না ওই বাইরে থেকে শিকল তুলে দিয়ে ওখানেই অপেক্ষা করতে। ইম্পসিবল। নার্স ভেতরে না কামিং, দরজা বন্ধ করে বাইরে স্ট্যান্ডিং। ঠিক আছে, এবার বলুন আপনি কোনটা দেখবেন? মানে ওই বুকটা না পেটটা? দুটাই দেখবো, তবেই ছাড়বো। কিন্তু তার আগে আমার ফিসটা। আপনার ফিস মানে? করে 200 টাকা। 1 টাকাও কম হলে চলিবে না। করে 200 টাকা, 1 টাকাও কম হলে চলবে না। ঠিক আছে, দিচ্ছি। এবার শার্টটা খোলো, এইবার তাড়াতাড়ি শার্টটা খোলো, নাহলে আমি চিৎকার করে লোক ডাকবো। আমি বলবো যে পাঁচু ডাক্তার আমাকে দরজা বন্ধ রেখে আমাকে কি যেন সব করছে। তাহলে তাড়াতাড়ি এবার আমার ফিসটা দিয়ে দিন। তোমার ফিস মানে কত? করে 1000 টাকা। 1 টাকাও কম হলে চলবে না। না, তাড়াতাড়ি দিন। এই পিস্তল দিয়ে আপনার মাথার খুলিটা উড়িয়ে দেব। শালা করে টাকা একেবারে খরখর করে নিয়ে গড়গড় করে রেখে দিলাম। ও ডাক্তার বাবু, আপনাকে আমার নাম, আমি চললাম। তোমাকে আমার নাম, আমার করে 1000 টাকা। ইম্পসিবল। আমার এটার্জি ইম্পসিবল। দেশের কি হাল, ওই মেয়েটাই হলো কাল। ওকে না ধরতে পারলে এই চাকরিটাই দেখছি থাকবে না আজকাল। আরে এই হারামজাদা, এ বোকা থাকবি কতকাল। তার আগে মেয়েটাকে একটু খুঁজেই দেখি, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমার মনে হয় মেয়েটা ওই পথ দিয়েই পালিয়েছে। ওই তো একটা মেয়ে পথ দিয়েই আসছে, হাতে একটা অ্যাটার্জিও রয়েছে। এলে চাপতে ধরে নেব। তার আগে একটু ঘাপটি মেরে বসে থাকি। আজকে ভালোই কামিয়েছি না বাবা। আমি বরং ওই ঝোপের আড়ালে গিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করে ভালো করে দেখে নি এই অ্যাটার্জিটার মধ্যেও কি কি মালপত্র আছে। এই ধরে ফেলেছি। আরে আমি হলাম যুধিষ্ঠির পাল। ছেড়ে দিন স্যার। তোকে ছাড়বো বলে ধরিনি আজকাল। তোর
ভাইটাকে আগেই ধরেছি, বাকি ছিলি তুই। চল থানায় চল, থানায় গেলে বুঝতে পারবি কার দৌড় কত দূর। আমিও দেখবো কার দৌড় কত দূর। বাঁচবে না, বাঁচবে না এই প্রলয় পোদ্দার, আমার হাত থেকে কিছুতেই বাঁচবে না। যেখানে যাচ্ছে শুধু একটাই নাম, প্রলয় পোদ্দার, প্রলয় পোদ্দার, প্রলয় পোদ্দার। এখনো পর্যন্ত কোনো 2 নম্বরই কাজে প্রমাণ আমি হাতে পাইনি। একটা লোক সাক্ষ্য দিল না, ও সেভাবেই সবাইকে তৈরি করেছে। প্রচন্ড প্রচন্ড চালাক লোকটা, তাই কোনো ব্যবসায় নিজের নামে করেনি। যাকে যাকে ওসব কথা। যুধিষ্ঠির বাবু যে 2 ছেলে মেয়েকে ধরে এনেছে, ওদের সাথে একটু কথা বলে দেখা যাক। যুধিষ্ঠির বাবু, ছেলেটাকে পাঠিয়ে দিন। শুনেছি ছেলেটা প্রচন্ড চালাক, সোজা কথা উল্টো করে বলে। দেখা যাক ওকে জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য পাওয়া যায় কি না। ভেতরে আসতে পারি স্যার? নাম? আপনার নাম আমি জানবো কেমন করে স্যার? আমি তোমার নাম জিজ্ঞাসা করছি। কি আমার নাম? আমার ডাক নাম লালটু, আর পুরো নাম শ্রীলাল মোহন চক্রবর্তী। আমার বাবার নাম নিরঞ্জন চক্রবর্তী, তার বাবার নাম যুধিষ্ঠির চক্রবর্তী, আর তার বাবার নাম গুণধর চক্রবর্তী। তা চোর ছিনতাই কতদিন ধরে করছো? আগে স্যার যেদিন থেকে বুঝতে পেরেছি এই দেশটা চোরেদের দেশ, সেই দিন থেকেই করছি স্যার। চোরেদের দেশ মানে? মানে যে দেশের নেতা মন্ত্রী আমলারা চুরি করে, সেই দেশের জনগণ হিসেবে আমার তো একটা কর্তব্য আছে স্যার। বাবা, তুমি তো গুছিয়ে কথা বলতে পারো। তা চুরি ছিনতাই করাটা যে কতখানি অপরাধ সেটা তুমি নিশ্চয়ই জানো। তা কি করবো স্যার, এত দূর লেখাপড়া করেও তো একটা কাজ জোগাড় করতে পারলাম না। তাই তা কত দূর লেখাপড়া শিখেছো? মানে ওই মাধ্যমিকে বাংলায় ব্যাগ। বাবা, বাঙালি হয়ে বাংলায় ব্যাগ? কি বলবো স্যার, আজকালকার এই বাঙালিরাই তো বাংলা কথা বলতে ভুলে গেছে স্যার। মানে? আচ্ছা তাহলে বলুন তো, আমাদের এই ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল? কেন 1947 15 আগস্ট। আরে এটা তো ইংরেজি সাল স্যার, বাংলাটা বলুন। এ বাংলা বাবা বললেন না তো, আমি জানি আপনি পারবেন না। আমি বলছি শুনুন, 1354 সালের শ্রাবণ মাসের শেষ তারিখ। ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। তোমার সঙ্গে কথা বল বেশ ভালোই লাগলো। এবার তোমার দিদির সাথে একটু আলাপ করে দেখা যাক। যুধিষ্ঠির বাবু, মেয়েটাকে নিয়ে আসুন। এই চুপ করে দাঁড়া, বদমাশি করেছিস তো মেরে ঠান্ডা করে দেবো। নাম? দামিনী, দামিনী চক্রবর্তী। দামিনী চক্রবর্তী নামটা যেন খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, আপনাকে আমার ভীষণ চেনা চেনা লাগছে। একটু মুখটা ঘোরান না স্যার। এ কি দামিনী, তুই তুই এসব কাজ করে বেড়াচ্ছিস? এই এই এই, তুই এসব কাজ কেন বলছিস? তুই এসব কাজ কেন বলছিস? এই কাজ কি খুব খারাপ কাজ? যে যার প্রফেশন সে তার করে। তার মানে তুই কি বলতে চাইছিস? তার মানে ধর, এই তোর কাজ হলো এই পুলিশের চাকরি করা, আর আমার কাজ হলো চুরি, ডাকাতি আর ছিনতাই কাজ করা। আরে তাই বলে এত দূর লেখাপড়া শিখে এসেছে কিনা তুই? ওই যে কথাই আছে না, যাহা চাই তাহা ভুল করে চাই, আর যাহা পাই তা চাই না। যাকে বাদ দে সব কথা, এখন বল তুই আমাদের এখানে কেন ধরে এনেছিস? তোদের নামে থানাতে অনেক অভিযোগ জমা পড়েছে, তাই আমি তোদের অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। এই দিদি, পুলিশের সঙ্গে তুই তঙ্কারি করে কথা বলছিস কেন? আরে ও তো আমার বন্ধু অগ্নিদেব। ও তাই? তাহলে তো তোর বন্ধুকে কিছু মাল্লু দিলে একেবারে কেল্লা। Shut up! Just shut up! আমি ঘুষ খাই না, আমি একটু অন্য জাতের পুলিশ। বাপরে বাপ, বেড়ালের আবার জাত হয় না কি রে? সে যে জাতেরই বেড়াল হোক না কেন, ও মাছ পেলেই সে খাবে। আমার সাথে অন্য পুলিশের সঙ্গে তুলনা করবে না দামিনী। বেশ, তা না হয় করলাম না, এবার আমাদের যেতে দে। না, আজকে দিনটা আপাতত থানায় থাক, কাল কোর্টে চালান করব, ওখান থেকে জামিন হয়ে তারপর যাবি। যুধিষ্ঠির বাবু, यस স্যার। এদের লকাপে ভরুন। এই তোরা দাঁড়িয়ে থাকলি কেন? চল লকাপে চল। জাস্ট আ মিনিট অফিসার। আপনি গণেশ স্যার, এদের ভাই বোনের জামিনের কাগজ পলয়বাবুর উকিল আমার হাতে পাঠিয়েছেন। এই নিন ধরুন। আপনি এদের চেনেন? কি বলছেন স্যার? আমার প্রতিবেশীকে আমি চিনব না? আমার দামিনীর মতো মেয়ে হয় না। আর লালটু এত সরল, এত সরল, এত ভালো ছেলে হয় না স্যার। স্যার, আমি এদের নিয়ে যেতে পারি স্যার? ওকে ওকে, যান নিয়ে যান নিয়ে যান। চলে এসো দামিনী দি, চলে রে লালটু। হ্যাঁ চলুন। আছি স্যার। চলে আয় রে দিদি। আরে তাই চল। দেশের কি হাল, এই পুলিশের চাকরিটাই হলো আমার কাল। প্রলয় পোদ্দার, তুমি এই খাকি পোশাকটা সম্মান না দিলেও এই খাকি পোশাকটা সম্মান রাখতে আমি তোমাকে একদিন না একদিন ঠিক জায়গায় পৌঁছে দেবো। তুমি নিজেকে খুব চালাক বলে মনে করো না? ওই যে কথাই আছে না, অতি চালাকের গলায় দড়ি, কিন্তু তোমার গলাতে রয়েছে চকচকে সোনার চেন, হাতে রয়েছে সোনার বালা। তোমার গলা থেকে ওই চকচকে সোনার চেনটা খুলে আমি তোমার গলায় পরিয়ে দেবো কুকুরের বগলে, আর হাত থেকে সোনার বালাটা খুলে পরিয়ে দেবো লোহার বালা।
তারপর টানতে টানতে যেদিন তোমাকে এই কারাগারে অন্ধকুটিতে বন্দি করব, সেদিন তুমি বুঝবে আইন কাকে বলে, আদালতের পদবি কি, সত্যমেব জয়তের আসল মূল্যায়ন কোথায়। Yes! প্রলয় পোদ্দার, I challenge you! Yes, I challenge to you, অবিনাশ চৌধুরী। তোমার সমস্ত খেলা শেষ করবো আমি ওই মেয়েটাকে দিয়েই, আর ওই মেয়েটাই হবে আমার রূপের দাস। এবার ওকে দিয়ে প্রত্যেকটি খেলায় বাজিমাত করে শেষ গোলটা দিয়ে আমি জিতবো, তবেই আমার নাম প্রলয় পোদ্দার। www.paymoney.com। কিন্তু সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, গণেশ এখন ওদেরকে নিয়ে আমি এসে গেছি কেন? আপনার নির্ধারিত টাইমের মধ্যেই আমি এসে গেছি। আরে এসো দাদা, এসো দামিনী, তোমার জন্যই অপেক্ষা করছি। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ বাবু। কেন, কিসের জন্য? ওই যে আমাদেরকে থানা থেকে ছাড়িয়ে আনলেন তার জন্য। শালা আমি তো বুঝতেই পারছি না, চেনা নেই জানা নেই, তবু হঠাৎ আপনি আমাদের। আমার গুরু শালা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। ও দামিনী দি, তুমি একটু ধৈর্য ধরো, আমার গুরু না তোমাকে ধীরে ধীরে সব বুঝিয়ে দেবে। গুরু বই সিগারেটটা নিভে গেল। ও বাবু, তোমার কাছে দেশলাই আছে? না 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 না, ম্যাচিস আছে, ম্যাচিস। না তো, তাড়াতাড়ি সিগারেটটা ধরিয়ে দাও। আমার দিকে খানিকটা এগিয়ে এসো, এগিয়ে এসো। হাসালে বাবু হাসালে, লোহা কখনো চুম্বকের দিকে এগিয়ে যায় না, বরং চুম্বক লোহার দিকে এগিয়ে আসে। কিন্তু চুম্বকের থেকে যদি লোহা বড় হয়। আরে ছাড়ো তো তোমার কথা চুল বলি। আরে তাড়াতাড়ি সিগারেটটা ধরিয়ে দাও। এই তো জ্বালাচ্ছে, এই তো এ তো সাংঘাতিক মেয়ে। আমি যতটা ভেবেছিলাম এ তো তার অনেক ঊর্ধ্বে, শুধু ডিজাইনটা একটু পাল্টাতে হবে। আরে ও বাবু, এই বিড়বিড় করে সব কি বলছো? দেখে তো মনে হচ্ছে একেবারে চীনের জগ। শালা একবার ধরলে। এই চুপ 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 চুপ। তুমি আমাকে ওসব কথা বলবে না, কারণ তোমাকে আমার ভাগনা বউ করাবো ভাবছি। ভাগনা বউ? দিদি এ কি বলে রে মাইরি? আরে দাঁড়া না, সমস্ত কথাটাকে শুনতে দে, তারপর তো বলবি। কথার মাঝখানে কথা বলিস কেন বলতো? তা গুরু, ভাগনা বউ যখন করে নিতে চাইছো তখন মালিক করি, মনে টাকা পয়সার কথা তো কিছু বললে না চাঁদো। একটু ভদ্রভাবে কথা বলবে, কেননা আমি তোমার মামা শ্বশুর। মামা শ্বশুর? তাহলে হাত জোর করে বলছি গো মামা শ্বশুর, আমার পাওনা গন্ডায় কোনো করো না কসুর, আর যদি কসুর করো না শালা তোমার মতলবের মুসুর ডালে আমি এক কামলা সম্রা দিয়ে দেব। আর তখন শালা বুঝবে কত ধানে কত চাল। না 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 না, ওসব নিয়ে চিন্তা করতে হবে না। শোনো, তোমাকে আমার বাড়িতে আমার ভাগনা বউ সেজে কমসে কম 1 বছর থাকতে হবে, এবং সবার সঙ্গে নিখুঁত ভাবে অভিনয় করবে, যেন কেউ বুঝতে না পারে তুমি আবিদের সত্যিকারের বউ নও। না না, ওসব ব্যাপারে আপনাকে একদম ভাবতে হবে না। ওসব অভিনয় ওসব আমি খুব ভালোভাবে পারি। মাল করি, মানে টাকা পয়সার কথা তো কিছু বললেন না চাঁদু। হ্যাঁ, 20 লাখ 20 লাখ। 20 লাখ? হ্যাঁ, আর ভালো ভালো শাড়ি পরবে, আর দামি দামি সোনার গহনা পরে থাকবে, তবে ওগুলো সব আমি দেব। আসার সময় আবার ওগুলো কিনে নেবে না তো চাঁদু? না না না, ওগুলো সময় তোমারই হয়ে যাবে। এইবার একটা গুরুত্বপূর্ণ কথা মন দিয়ে শোনো। হ্যাঁ বলুন। ইন্ডাস্ট্রিয়ালিস্ট অবিনাশ চৌধুরীর নাম শুনেছো? অবিনাশ চৌধুরী? কি হলো, নামটা শুনে চমকে উঠলে? চেনো নাকি? না না না, আমি কেমন করে জানবো? আপনি বলে যান, আমি শুনছি। শোনো, উনি হলেন আমার জামাই বাবু। বর্তমানে উনি প্রায় আতপাগল, তাই উনার অবর্তমানে আমি সমস্ত ব্যবসা দেখাশোনা করি। তাই আমি চাই এই অবস্থার মধ্যে জামাই বাবু তার একমাত্র ছেলে আবির চৌধুরীকে সমস্ত সম্পত্তি লিখে দিক। আবির চৌধুরী? কি ভাবছো? না মানে ভাবছি এতে তো কোনো অসুবিধে নেই, এতে খুব ভালো কথা, কোনো সমস্যা? আরে এখানেই তো সমস্যা। আবার সমস্যা? আরে খোলসা করে না বললে আমরা বুঝবো কেমন? শোনো শোনো, জামাই বাবু এক অদ্ভুত উইল করে গেছেন, যাতে লেখা আছে তার একমাত্র ছেলে বিয়ে করলে তার স্ত্রী হবে সব সম্পত্তির মালিক। মানে বিয়ে করলে কোটি কোটি টাকার সম্পত্তির মালকিন হয়ে যাব? দিদি আমাদের লাখটাই ফিরে যাবে রে, কিন্তু এ শালা আমাদের ফাঁসানোর জন্য আবার ঢপ দিচ্ছে না তো? না না না, আমি বিন্দু মাত্র ঢপ দিচ্ছি না। তুমি শুধু 1 বছর পেরিয়ে গেলে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেবে।
কিন্তু আপনার ভাগ্নে কি এ বিয়েতে রাজি হবে? আরে তুমি রাজি আছো কিনা বলো না, কি হলো কাজটা করতে পারবে? করতে পারলে কিন্তু এক্সট্রা 10 লাখ টাকা পাবে। মাল বড় শেয়ানা, অক্ষম চাল দিয়েছি একখানা। না মানে আমি বলছিলাম এ কাজটা আমি করে দেব, তবে তবে কয়েকটা শর্ত আছে। শর্ত? প্রথম শর্ত, আমি যতদিন ও বাড়িতে থাকবো আমার ভাই লালটু আমার সঙ্গে থাকবে। আর দ্বিতীয় শর্ত, আমি ও বাড়িতে থাকাকালীন কোনো রান্না বান্না বা কোনো কাজ আমি করতে পারবো না। আর তৃতীয় শর্ত, আমি ও বাড়িতে যতদিন থাকবো আমার মুখের উপর কেউ কোনো কথা বলবে না, আর যদি কথা বলে তাহলে আমার হাত কিন্তু যখন তখন যাত্রার গায়ে উঠে যেতে পারে। বলেন আপনি রাজি আছেন? আমি সব শর্তে রাজি আছি। তাহলে 50% অ্যাডভান্সটা দিয়ে দিন। আরে তোমার মা বুঝাই আমি অনেক আগে থেকেই টাকাটা রেডি রেখেছি। এই নাও পুরো 10 লাখ আছে। হ্যাঁ এই নাও এই নাও, কিন্তু একটা কথা, মত পরিবর্তন যেন না হয়। আরে না না না, ও ব্যাপারে আপনি একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন। তাহলে আগামী পরশু এখানে চলে আসবে, আমি সমস্ত ভালো করে বুঝিয়ে দেব, তারপর রেজিস্ট্রি ম্যারেজ করে সোজা চৌধুরী ভিলা। কিন্তু আপনার ভাগ্নে এখন কোথায়? সে তো এখন প্রেয়সীর প্রিয় হয়ে স্ফূর্তি করছে রঞ্জনার ঘরে। রঞ্জনার ঘরে? लैला में लैला कैसे बुलाला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। लैला में लैला कैसे बुलाला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। जिसको भी देखूं दुनिया भुला दो, मजनू बना दूं ऐसे में लैला। लैला में लैला कैसे हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। लैला में लैला। তুমি এমন করছো কেন? তোমার কি খুব কষ্ট হচ্ছে? কষ্ট? যার সারা জীবনটা কষ্টে ভরা তার আবার কষ্ট কিসে রঞ্জনা? কিন্তু তুমি যদি রোজ রোজ এইভাবে মদ্যপান করতে থাকো তাহলে তুমি যে অসুস্থ হয়ে পড়বে আবির। আচ্ছা রঞ্জনা, আমাকে দেখে কি তোমার খুব অসুস্থ বলে মনে হয়? আবির জানো রঞ্জনা, আমার জীবনটা না একটা মরুভূমি, যেখানে স্নেহের বৃষ্টি নেই, ভালোবাসার বন্যা নেই, চাওয়া পাওয়ার কিসুলগুলো গজায় নয় শুকনো ডালে। হ্যাঁ আছে, আছে শুধু হাহাকার। তাই তো গাঢ় অন্ধকারে বালির উপর বয়ে চলা আমি এক আলিয়ার পিছনে ছুটেই চলেছি। না না আবির না, তুমি দেখবে একদিন ওই মরুভূমিতে বৃষ্টি হবে, বন্যা হবে, আর ওই শুকনো ডালপালাতে আবার কচি কচি গাছ জন্মাবে। সেই গাছের ডালে বসে কত পাখি ডাকবে, আর ওই অন্ধকার কাটিয়ে একদিন আবার নতুন সূর্য উঠবে। তুমি শুধু বাঁচার অঙ্গীকার করে যাও আবির। রঞ্জনা, এই জীবনে তা হয়তো আর কোনোদিন সম্ভব নয়। কেন সম্ভব না? তুমি হয়তো জানো না, তোমার মতো আমার জীবনেও বয়ে গেছে কত ঝড়। রঞ্জনা, কই আমি তো ভেঙে পড়িনি, মনটাকে পাথর করে চোখের জল আটকে রেখেছি। এ কি রঞ্জনা, তোমার চোখে জল? না না, আমার চোখে জল না, এ তো আমার অভিমানের বহিঃপ্রকাশ। রঞ্জনা, রঞ্জনা, আপনি হঠাৎ এখানে? এখনো তোমাদের মান অভিমানের পালা চলছে? মানে আমার ভাগনার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনার জন্য আমাকে এখানে আসতে বাধ্য হলো। হট, আমার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না মামা। তোর জন্যই তো যত চিন্তা ভাবনা মামা। তোর একটা সুব্যবস্থা না করতে পারলে মরেও তো আমি শান্তি পাচ্ছি না। চোখের সামনে তোর এই অবস্থা দেখে আমার মনটা করে কেঁদে ওঠে। মামা, বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর। বিশ্বাস? আচ্ছা মামা, এই বিশ্বাস নামক শব্দটা আমাদের বাংলা শব্দ অভিধানের কত নম্বর পাতায় আছে বলতে পারো? ভাগ্নে, আসলে কি জানো মামা, এই কলিযুগের বিষাক্ত হয় বিষে যাওয়া মানুষগুলো না ওই বিশ্বাস নামক পাতাটাকে
কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়েছে। তুই আমাকে ভুল বুঝিস না রে, আমার দিদি মানে তোর মা যে তোর সঙ্গে এত বড় শয়তানি না করবে। না মামা না, নতুন মায়ের নামে একটাও বাজে কথা শুনতে চাই না। তার চেয়ে বলো তুমি কি জন্য এখানে এসেছো? হ্যাঁ বলছি আসলে জামাই বাবু মানে তোর বাবার তো দিন দিন বয়স হচ্ছে, তাছাড়া প্রতিমা সেভাবে আর সেবা যত্ন করতে পারছে না। আর তোর মার কথাও তো বলিহারি, সে তো সারাদিন সংসারে নানান ঝামেলায় জড়িয়ে থাকে। তাই এমতো অবস্থায় চৌধুরী বাড়ির বিশাল প্রপার্টির একটা উত্তর শরিক তো চাই। উত্তর শরিক মানে কি বলতে চাইছো কি মামা? মানে আমি বলতে চাইছি তোর একটা বিয়ে দেবো। না না মামা না, তুমি কেন বুঝতে পারছো না তোমার এই ঠিক করার কথাটা কতখানি বেঠিক? কথা বলছিস কেন? বিয়ে হচ্ছে একটা সাধনার কাজ। রঞ্জনা তুমি একটু বুঝিয়ে বলো না, বলো। হ্যাঁ হ্যাঁ আবির, উনি তো ঠিক কথাই বলেছেন। আমার মতো হতভাগী মেয়ের কাছে নিজেকে আর কতদিন মিলিয়ে দেবে? রঞ্জনা এ তুমি কি বলছো কি? আমি ঠিকই বলছি, আর উনি যেটা বলছেন তুমি সেটাই করো। তুমি বিয়েটা করেই ফেলো। রঞ্জনা তাছাড়া তুই কি শুধু নিজের স্বার্থটাই ভেবে যাবি? তোর বাবা মা বোন সর্বোপরি আমার কথাটা একটিবারের জন্য ভাববি না? মামা তোর বউয়ের মুখখানা দেখার জন্য তোর এই মামা কত আশা নিয়ে বেঁচে আছে। আচ্ছা বাবা, তুই কি চাস না তোর বউ এসে একটা দিনের জন্য হলেও তোর বাবার সেবা যত্ন করে সুস্থ করে তুলুক? মামা আমিও চাই আমার বাবা সুস্থ হয়ে উঠুক। তবুও বলবো বিয়েটা করবে না, তাই তো? কিন্তু তুমি বিয়ে না করলে, চৌধুরী বাড়ির বিশাল প্রপার্টির উত্তর শরিক না হলে তুমি তোমার পূর্বপুরুষদের কাছে কি জবাব দেবে ভেবে দেখেছো? মামা তুমি কেন বুঝতে পারছো না? আমি যেই রঞ্জনাকেই ভালোবাসি। আরে বাসো না, যত খুশি ভালোবাসো, তাতে কোন শালা কি বলবে? হ্যাঁ, কিন্তু বিয়েটা করো। প্রয়োজনে বিয়ের পর রঞ্জনার কাছে ঘন ঘন আসবে। মামা আপনি কি বলছেন প্রলয় বাবু? আচ্ছা আমি কি কোনো খারাপ কথা বললাম? বিয়ের পর ও যত বেশি বেশি আসবে, তুমি ওকে তত বেশি বেশি করে মদ খাওয়াবে। আর এদিকে ঘরের লক্ষ্মী বউরানী শীতিতে বড় সিঁদুর লাগিয়ে সংসারের সমস্ত কাজ করবে। তোর এই মামার মুখের দিকে তাকিয়ে তুই অন্তত এ বিয়েতে রাজি হয়ে যা বাবা। আচ্ছা মামা বাড়ির সবাই কথা জানে? আরে জানে না মানে? ওনার তো আমার থেকে শোনার পর আনন্দে 8খানা হয়ে গেছে। মানে না 16খানা হয়ে গেছে। কিন্তু মেয়েটা কোথাকার, কোন বংশে? আরে বাবা আমরা কি বংশ নিয়ে ধুয়ে খাবো? মামা ওরা উচ্চ বংশের, খুব গরিব বাড়ির মেয়ে। মামা জানিস বাবা, ওরা না দুবেলা দুমুঠো খেতে পায় না রে। তাই আমি সিদ্ধান্ত করেছি ওই মেয়েকেই বৌমা করে আনবো। স্বামীর সুখ পাক আর না পাক, দুবেলা দুমুঠো খেতে তো পাবে, আর বিনিময়ে সংসারের সমস্ত কাজ করবে। হাইরে আমার বাংলার বধূ, তোমরা কত স্বপ্ন আর সাথ নিয়ে শ্বশুর বাড়িতে এসো বউ রানী সেজে, কিন্তু শ্বশুর বাড়িতে এসে বউ রানীর পরিবর্তে হয়ে যাও চাকরানী। বাহ বারে সমাজ, বাহ মামা আমি এ বিয়েতে রাজি আছি, তবে একটা শর্তে, ওই মেয়েটার সঙ্গে একই ঘরে একই দিন ও রাত্রি যাপন করব না। ঠিক আছে, ওকে না হয় আমি সিঁড়ির নিচের ঘরে রেখে দেবো। এবার তো রাজি বাবা? হ্যাঁ তুমি বিয়ের দিনক্ষণ ঠিক করতে পারো। আরে অলরেডি তো আমি বিয়ের দিনক্ষণ সব ঠিক করে ফেলেছি। মানে এই সামনের মাসের 2 তারিখে এই চৌধুরী বাড়িতে বিশাল সানাই বেজে উঠবে। মামা ঠিক করছেন প্রলয় বাবু? কেন শুধু শুধু একটা মেয়ের কপাল পড়াচ্ছেন? কারণ নিজে পূর্ব না বলে। কোথায় রইলো সামনের মাসের 2 তারিখে। আজ যে আমার কি আনন্দ হচ্ছে না ভাগ্নে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। মামা যেও না মামা, আমি আসছি। আমি মঙ্গলময়ী মা তোমার মঙ্গল করুক। রঞ্জনা যেও না রঞ্জনা। তাই তো আজ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, শান্তিতে থাকো। রঞ্জনা কি বলে গেল? মঙ্গলময়ী মা আমার মঙ্গল করবে। তাহলে কেন আমার মা আমার কাছ থেকে হারিয়ে গেল? সেই কোন ছোট্ট বেলায় নতুন মাকে দেখে ভাবলাম এই বুঝি আমার সেই হারিয়ে যাওয়া মা। কি আনন্দ ভাবলাম হাতি ঘোড়া বাঘের গল্প শোনাতে শোনাতে আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিবে, কিন্তু সে স্বাদ আর পূর্ণ হলো না। আর যদি আমার নিজের মা বেঁচে থাকতেন
তাহলে হয়তো সব আশাই পূর্ণ হতো। তাই তো যখনই আমার মায়ের কথা মনে পড়ে তখনই আমি ভাবি যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, জানি তোমার আশিস ফেলে উঠবো সকল বাধা ঠেলে মাগো, জানি তোমার আশিস ফেলে উঠবো সকল বাধা ঠেলে মাগো, সেই আশিসি সকল কাজে পড়ছে মাথায় ঝরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে মা। আর পাচ্ছি না ঠাকুর, আর পাচ্ছি না, অনেক তো হলো, আর কেন? এবার আমাকে তুলে নাও ঠাকুর, এবার আমাকে তুলে নাও। দামিনী, দামিনী, এই দেখ আমি এসে গেছি। কে? আমি লোকাল থানার বড় বাবু। নিশ্চয়ই দামিনী আর লালটুর খোঁজে এসেছেন। হ্যাঁ, কিন্তু আপনি? আমি ওদের হতভাগ্য বাবা। আপনি কি করছেন? আমাকে প্রণাম করছেন? আপনি আমার বান্ধবীর বাবা, তা আপনার সাথে প্রথম আলাপে আমি প্রণাম করবো না তা বললে কি হয়? আপনি কি বলছেন দারোগা বাবু? আপনি আর আমার দামিনী? হ্যাঁ, একসাথে আমরা কলেজে পড়তাম। অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল, কিন্তু ও যে কিভাবে এইসব কাজে জড়িয়ে পড়লো আমি তো ভাবতেই পারছি না। আমিও ভাবতে পারিনি বাবু। ও আমাকে এতদিন ধরে বলে এসেছিল আমি একটা প্রাইভেট স্কুলে কাজ করি, কিন্তু যেদিন থানায় ধরা পড়লো সেদিন থেকে আমার সব আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে গেল। চিন্তা করবে না, একদম চিন্তা করবে না। এবার আমি বুঝতে পারছি কেন দামিনী এইসব কাজে জড়িয়ে পড়লো। আচ্ছা, ওরা এখন কোথায় আপনি বলতে পারবেন? জানি না বাবু, জানি না। থানা থেকে ছাড়াতে যায়নি বলে অভিমান করে বাড়ি ফেরেনি। আপনি বিশ্বাস করুন, আমি চাই না ওদের ওই পাপের টাকায় আমার অপারেশন হোক। ভেঙে পড়বেন না, একদম ভেঙে পড়বেন না, একদম ভেঙে পড়বেন না। না, ওদের আমি এইভাবে কিছুতে হারিয়ে যেতে দেব না, কিছুতেই না। হায় রে আমার অদিষ্ট, হায় রে আমার কপাল। কষ্ট দাও, দুঃখ নেই, শুধু সহ্য করার ক্ষমতাটা দিও ঠাকুর, শুধু সহ্য করার ক্ষমতাটা দিও। আর তোমাকে কোনো কষ্ট দুঃখ কষ্ট সহ্য করতে হবে না। তোমার অপারেশনের জন্য আমরা সমস্ত টাকা জোগাড় করে ফেলেছি বাবা। না, তার আর কোনো প্রয়োজন নেই। তোদের ওই পাপের টাকায় আমি সুস্থ হতে চাই না। না বাবা, না, তুমি আমাদের ভুল বুঝো না বাবা। আমরা যা করছি তা তোমার ভালোর জন্যই করছি। আমার জন্য মানে? হ্যাঁ বাবা, তোমাকে বলা হয়নি তোমার চেয়ে
তোমার যে দুরারোগ্য ক্যান্সার ধরা পড়েছে বাবা। এবার বলো বলো বাবা বলো, আমরা কি এ কাজ করে কোনো ভুল করেছি বাবা? এই আমি তোমার মাথা চেয়ে কথা দিচ্ছি বাবা, তোমার রোগটা ভালো হয়ে গেলে আর আমরা এই কাজ করবো না। এবার চলো চলো বাবা চলো, তুমি ঔষধটা খেয়ে নেবে চলো। ঔষধ খাবো, কিন্তু আমার মন বলছে হে মরণ ব্যাধি সারবার নয় রে মা, সারবার নয়। সারবে বাবা সারবে, তুমি এত উত্তেজিত হয়ে না। ডাক্তার তোমাকে বিশ্রাম দিতে বলেছেন না? বিশ্রাম? চিরদিনের জন্য আমাকে যে বিশ্রাম নিতে হবে? না বাবা না, তুমি আমাদের ছেড়ে যেও না বাবা। কারণ আমরা যে তোমাকে ছেড়ে কিছুতেই থাকতে পারবো না বাবা, থাকতে পারবো না। কিন্তু আমাকে যে যেতে হবে রে মা। যাওয়ার আগে তোকে একটা কঠিন সত্যি কথা বলে যেতে চাই, তুই কি তা সহ্য করতে পারবি মা? কি আমার কথা বাবা, যা শুনলে আমি সহ্য করতে পারবো না? আমি সব পারবো বাবা, তুমি বলো তুমি বলো বাবা তুমি বলো। তুই আমার মেয়ে ন। না বাবা না, তুমি মিথ্যে কথা বলছো বাবা, মিথ্যে কথা বলছো। ও বাবা বলো না, আমি তো ছোট্ট থেকে তোমাকে বাবা বলে জেনে এসেছি। ও বাবা বলো না, ও বলো না, তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা। না রে মা, তাহলে সত্যি কথা বলছি শোন। তোর বাবার নাম সাংবাদিক ভাস্কর চ্যাটার্জি। ভাস্কর চ্যাটার্জি? হ্যাঁ রে মা, সেদিন ছিল কালী পুজোর রাত। দুর্গা, আরে কোথায় গেলি রে? এই দেখো, এই ঘর দর সব খুলে রেখে কোথায় চলে গেছে? ও আজ তো কালী পুজো, ঠিক আমার দামিনী মাকে নিয়ে ও পুজোর প্যান্ডেলে গিয়েছে। ও সারাদিন ঘুরে ঘুরে শরীরটা পুরো ক্লান্ত, একটু বিশ্রামের প্রয়োজন। না না, বিশ্রাম নিলে তো চলবে না। এই ডকুমেন্টস গুলো আজই আমাকে কলকাতা হেড অফিসে পাঠাতেই হবে। কি রে বন্ধু, খুব চিন্তায় পড়েছিস মনে হচ্ছে। ওই 2 লক্ষ টাকা কালীচরণ আমাকে দিতে চেয়েছিল। 2 লক্ষ টাকা কালীচরণ তোকে দিতে চেয়েছিল? কেন? আরে কেন এবার? ওর গোপন ব্যবসা কুকীর্তির কথা আমি জেনে ফেলেছি, যাতে না আমি কাগজে ফ্ল্যাক্স করে দেই। এটাই তো কালীচরণের চাল। একেবারে অন্দরমহল থেকে শুরু করে তোর মুখটা বন্ধ করার জন্য ওই 2 লক্ষ টাকা দিতে চেয়েছিল কালীচরণ। ডেফিনেটলি নট। আমি এর গোপন ব্যবসা কুকীর্তির কথা কাগজে আমি ফ্ল্যাক্স করব। কিন্তু ফ্ল্যাক্স যে করবি, কি প্রমাণ আছে তোর কাছে? পেন ড্রাইভে আর গোপন ব্যবসা কুকীর্তির কথা, ছবি কথা সব রেকর্ড করা আছে, আর সেই রেকর্ডটা আছে আমার কাছে। কিন্তু দামিনী মাকে দেখতে পাচ্ছি আর না। বলিস না ভাই, কাজের মেয়েটা হয়েছে সেরকম। আজ কালী পুজো, ঠিক আমার দামিনী মাকে নিয়ে ও পুজোর প্যান্ডেল করছে। জানিস বন্ধু, ওর মা মার যাবার পর থেকে না মেয়েটাকে আমি এক বিন্দু চোখের আড়াল করিনি রে, এক বিন্দু আমি চোখের আড়াল করিনি। কোনো চিন্তা করিস না বন্ধু, জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নে। দুর্গা দামিনী মাকে নিয়ে কোথায় গেল আমি গিয়ে দেখছি। ও নাইট ডিউটি থাকলি না শরীরটা পুরো না ম্যাচ করে। তোর জন্য ঔষধ এনেছি। কে কালীচরণ আপনি? আমি তোর জমদূত। সেদিন লোক পাঠিয়ে টাকা পাঠালাম, নেননি কেন? দেশের মানুষকে ঠকে সাধারণ মানুষের একটা পয়সা আমি নিতে চাইনি বলে। দেশপ্রেমিক, দেশপ্রেমিক যারা দিনের বেলায় নামাবলী গায়ে দিয়ে দেশ সেবার অভিনয় করে, রাতের বেলায় তাদের চেহারাটা বেরিয়ে আসে। 5 স্টার হোটেলে স্ফূর্তি করে, আর সেই টাকাটা আসে জনগণের কাছ থেকে। তাই বলছি টাকাটা নিয়ে নাও, ঘর সুখী থাকলে সব সুখী থাকবে। বলছি আমাদের হাতে হাত মেলাও, হাত কেটে না যাওয়া পর্যন্ত আমাদের বন্ধুত্ব অটুট থাকবে। আমার জীবন থাকতে তোমার মতো শয়তানের সঙ্গে আমি হাতে মেলাবো না। ডকুমেন্টস গুলো কোথায়? ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যাবে। সালা বেঁচে থাকলে তো পৌঁছাবি। আরে মৃত্যুর ভয় দিকে আমাকে লাভ নেই। আর আমি চিফ মিনিস্টারকে ফোন করে সব জানিয়ে রাখবো, দেখি তোমার মতো শয়তানের মুখোশটা আমি টেনে খুলতে পারি কি না। আরে ফোনটা কেড়ে নিলে কি হবে? আমি তো বেঁচে আছি, আমি সবাইকে ডেকে ডেকে চিৎকার করে বলবো তোমরা অসৎ, তোমরা পাপী। কি বললি? হ্যাঁ, আর জোরে জোরে চিৎকার করে বলবো তোমরা অসৎ, তোমরা পাপী পাপী পাপী। কি হলো, এত চিৎকার করছিস কেন? কোথায় পালাবি শয়তান? তোকে আমি ছাড়বো না। ভাস্কর! তোর কিছু হবে না বন্ধু,
তোর কিছু হবে না, আমি তোকে এখনই হসপিটালে নিয়ে যাবো। কিছু হবে না বন্ধু, কিছু হবে না। পারলাম না রে বন্ধু, আমি পারলাম না। ওই শয়তানের মুখোশটা আমি টেনে খুলতে পারলাম না। আমার দামি নেমে থাকলো। ওকে তুই মানুষের মতো মানুষ করিস। ও বড় হয়ে গেল। ওর বাবার মৃত্যুর বাবা কালীচরণ, আমি তোকে ছাড়বো না। আমার বাবার মৃত্যুর প্রতিশোধ আমি ঠিক নেবই। কিন্তু দিদি, আমি যে তোকে হারিয়ে ফেললাম রে। তুই এখন তো বলছিস কেন রে ভাই? ওরে ভাই, আমার কাছ থেকে সবাই হারিয়ে গেলে আমি যে তোকে কিছু তো হারিয়ে যেতে দেবো না রে ভাই। আমি যে তোকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারবো না। তাহলে আমার হাতে হাত রেখে কথা দে, এই যুদ্ধে আমরাই জয়ী হই। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। এই যুদ্ধে আমরাই জয়ী হব, কিন্তু তার আগে আমাকে যেতে হবে ওই অবিনাশ চৌধুরীর বাড়িতে। আমি যে ওদেরকে কথা দিয়েছি ওদের বাড়ির বৌমা হয়ে যাব। দিদি, দিদি সত্যি কি তুই বিয়ে করবি? যদি করি তার তোর অসুবিধাটা কোথায়? এক মিনিট। এই তোরা কোন অবিনাশ চৌধুরীর কথা বলছিস? কোটি কোটি টাকার সম্পত্তির মালিক একমাত্র অবিনাশ চৌধুরীর কথা বলছি বাবা। ও বাবা, তুমি তাকে চেনো নাকি গো? চিনি কি বলছিস রে মা, বিলক্ষণ চিনি। উনি যে তোর বাবার পরম বন্ধু ছিলেন। ওদের বন্ধুত্বকে অটুট রাখার জন্য ওই অবিনাশ চৌধুরী কথা দিয়েছিল যে তার ছেলের সঙ্গে তোর বিয়ে দেবে। নদীকে তুমি যেদিক দিয়ে ঘোরাও না কেন, সে ঠিক সাগরে গিয়ে মিশবে। দিদি, ঠিক মিশবে। না না, আমি আর অপেক্ষা করবো না। আমাকে ডাকছে ওই নতুন নিশানায়। দামিনী, ঢং ঢং করে চারিদিকে বেজে চলেছে, চারিদিকে জ্বলছে আগুনের লেলিহান শিখায়। ওই লেলিহান শিখায় আমি ওই শয়তানদের পুড়িয়ে মারবই। শয়তানের দল, তোমরা প্রস্তুত হও, আমি আসছি কাল বৈশাখীর ঝড় হয়ে। কাল বৈশাখী। দামিনী, ঝড়, আমার জীবনে কত ঝড় বয়ে যাওয়ার পর আজ আমার নিজেকে ভাবতেও অবাক লাগছে। সবাই আশীর্বাদ করবে, কিন্তু আমার বাবা, না 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 না, আমার বাবা আশীর্বাদ করবে না। আর যদি আমার মা বেঁচে থাকতেন তাহলে তো খুব খুশি হতো। কিন্তু এত কথার মধ্যেও বারবার কেন রঞ্জনার কথা মনে আসছে? ভগবান, ভগবান, আমার জীবনটা যেন কেমন লন্ডভন্ড হয়ে গেল, মুছে গেল জীবনের সব রং, সব রং, সব রং। এ জীবন কেন এত রং বদল, এত রং বদল। এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরহের গান গাইছো? মামা, তুমি এসে গেছো, যা করো তাড়াতাড়ি করো। আমার এখানে এক মুহূর্ত ভালো লাগছে না। সবকিছু রেডি বাবা, শুধু রেজিস্টার অফিসার এলেই তো বিয়ে। তাহলে আসতে এত দেরি করছে কেন? এই তো আমি এসে গেছি পলয় বাবু। আপনি এসে গেছেন। লালটু, লালটু, তোমার দিদিকে নিয়ে এসো। সই সাবুদের ব্যবস্থা করে তাড়াতাড়ি বিয়ের কাজটা মেটাতে হবে। আমি আমার দিদিকে নিয়ে এসে গেছি, আবার যা করার তাড়াতাড়ি করে ফেলুন তো। এই দিদি, আয় না, আয় আয়। বাবা বাবা বাবা, কি সুন্দর বানিয়েছে, তাই না আবির? বৌমা, তুমি এখানটা বসো, এখানটা বসো। আরে তুই দাঁড়িয়ে রইলি কেন? বস না বাবা, বস বস। প্রথমে সইটা আপনিই করুন। এরপর সইটা আপনিও করুন। প্রলয় বাবু, আপনিও একটা সই করুন। আপনিও একটা সই করুন। ও, আমাকেও করতে হবে? দিন 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 দিন। আমি তাহলে আসি পলয় বাবু। নমস্কার 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 নমস্কার। মামা, আমিও তাহলে এখন আসছি। বাই। ভাগ্নে,
ভাগ্নে অন্তত অন্তত আজকের দিনটা সবাই মিলে একসঙ্গে বাড়ি ফিরি। মামা আগেই তোমাকে বলেছি সবার সঙ্গে আমার তুলনা করবে না, বা কারো দায়িত্ব নিতে বলবে না। ভাগ্নে না মামা, আর কোনো কথা নয়। আরে ও বাবু শুনুন না, শুনুন না আমার কথা একটু। বাপরে বাপ, তখন থেকে তো একেবারে বকর 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 করে শালা আমার মাথাটা একেবারে ধরিয়ে দিল। শুনুন না আমার একটা অন্তত কথা। বলি আপনার ভাগ্নে ওই মালটা বলি গাছে পাকা না কারবাইতে পাকা একটু বলুন না। ভালো, খুব ভালো, গাছে পাকা মাল হবে। দেখো বাবু, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, ওই তোমার কথাতে কিন্তু আমি চৌধুরী বাড়িতে বউ সেজে যাচ্ছি। ওখানে গিয়ে ওই মাতালটা যদি কোনো ক্যাচাল করে না, সারা তোমার গোষ্ঠীটা একেবারে ষষ্ঠী পূজা করে ছেড়ে দেবো বলে দিলাম। না না না, ওসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব সামনে নেবো। তাছাড়া আমি তো সব সময় তোমার পাশে পাশে থাকবো। এই এক মিনিট, এক মিনিট, আপনি সব সময় আমার পাশে পাশে থাকবেন মানে? মানে আমি যখন খাবো, রাতে ঘুমোতে যাব, তখন বাথরুমে চান করতে যাব, তখনও কি আপনি আমার পাশে থাকবেন নাকি? এই লালটু, এই শালার মতলব একদম ভালো নয়। চল আমরা এখান থেকে চলে যাই। মাথা গরম করো না, মাথা গরম করো না। আমি বলতে চাইছি যখন কোনো সমস্যা হবে আমাকে ফোনে জানাবে, আমি সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবো। দেখো সব কথা যা বলেছি সব মনে আছে তো? আরে হ্যাঁ রে বাবা, মনে আছে তো। মনে থাকবে না মানে? শালা একেবারে গুলিয়ে খেয়ে ফেলেছি। নিজেকে একবার আয়নার সামনে দেখেছো? বাপরে বাপ, দেখবো না আবার? কি সুন্দর মানিয়েছে নিজেকে। কে বলবে শালা আমি এই চৌধুরী বাড়ির বউ নই? একটু ভদ্রভাবে কথা বলবে আর আর একটু আধুনিক স্টাইলে ও হাঁটবে। আজকালকার দিদিমণিরা যেভাবে হাঁটে ঠিক এইভাবে তো। তবে হুম করে আবার হেঁচকা মারবে না। কেন মারলে? ওই সৌমির মনটা আমি খেচকা টানে টানবো কি করে গো বাবু? ঠিক আছে ঠিক আছে, আমার ভাগনা এলে একটু গলা জড়িয়ে ধরে অভিনয় করবে। সে আপনাকে বলতে হবে না। আপনার ভাগনা ওই মালটা যখন ওই সুরসুর সুরসুর করে ওই বাসের ঘরে ঢুকবে না, ঠিক এইভাবে ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরবে। আমাকে না, আমার ভাগনাকে। ছি 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 ছি, কি বাজে ব্যাপার হয়ে গেল বলুন তো। ছি 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 ছি, এ মা, এটা তো প্র্যাকটিস করতে হবে। ছি ছি ছি, ওই ভাগ্নের সঙ্গে অভিনয় করতে গিয়ে শেষে কিনা আমি মামা শ্বশুরের গলা জড়িয়ে ধরে ফেললাম। লোকে দেখলে কি ভাবতো? আরে কে কি ভাবে এখন সব চিন্তা করলে চলবে না। শোনো শোনো শোনো, এই হারটা তোমার শাশুড়িকে প্রণামই দেবে। ধরো ধরো ধরো। বাপরে বাপ, এত চওড়া হার বলি এটা সোনার না ইমিটেশন? শোনো, বেশি কথা বাড়িও না। ধরো তুমি, ধরো ধরো। আমাদের হাতে আর সময় নেই, আমাদেরকে এক্ষুনি যেতে হবে ওই চৌধুরী বাড়িতে। তাই চলুন, চলে আয় রে লালটু, আমরা সবাই মিলে চলে যাই ওই চৌধুরী বাড়ি। তাই চল। চমক চমক, সত্যি চমক। আর চৌধুরী বাড়ির একমাত্র ছেলে আবির চৌধুরীর বিয়ে। না আছে কোনো লোকজনের আনাগোনা, না আছে কোনো আলোর রোশ নাই। ভাবাই যায়? আমি হয়তো ভাবতে পারছি না, আজ আমার একমাত্র দাদার বিয়ে, না আছে কোনো আত্মীয় স্বজনের আনাগোনা, না আছে কোনো আলো রোশনাই। ভাবতেই পারছি না এটা কি হচ্ছে। এটা কি হচ্ছে আমি কি করে বলবো? এই বাড়ির রাজ যাদের হাতে, তারা তো আবার এসব পছন্দই করে না। পছন্দ করি না জেনেও কেন তোমরা সারা বাড়িটাকে মাথায় করে রেখেছো? বৌদিমণি, একই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? নিশ্চয়ই এই শয়তানিটা তোর মনে কুমন্ত্রণা দিচ্ছে, নাকি তোর ওই হার হাবাতে বাপটা দিচ্ছে? আমি মানে না, মানে দিদি ও তো কিছু বলছে না, তাই ওকে আমি একটু বুঝিয়ে বলছি। লাবণ্য, এই লাবণ্য, শোন না শোন না, এখন কোনো কিছু না হলেও 1 বছরের পর ধুমধাম করে অনুষ্ঠান করব, এই আমি তোকে কথা দিলাম। 1 বছর পর কেন? মানে ওই কুষ্টি তোর বৌদিমণির কুষ্টিতে লেখা আছে, বিয়ের পরে অনুষ্ঠান করলে তোর বৌদিমণি মারা যাবে। বৌদিমণি এখন কোথায়? ওই তো গাড়িতে বসে আছে। যা যা যা, তোর তাড়াতাড়ি নিয়ে যা। আই লাবণ্য, দেখি তোর মামার আনা বৌমা নাকি অ্যাটম বোমা। চলে। হ্যাঁ চলো দেখি, চলো। ও দিদি, কি বল? কিছু বুঝতে পারলি? পেরেছি রে ভাই, পেরেছি। ওরা আমার মেয়ের মাথাটাকে চিবিয়ে
চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তুই কোনো চিন্তা করিস না দিদি, বেশি চিন্তা করলে তোর আবার শরীর খারাপ হয়ে যায়। আচ্ছা দিদি, জামাইবাবু এখন কোথায়? সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, ওই বুড়ো ভামটাকে আমি তালা বন্ধ করে রেখে এসেছি। একদম ঠিক করেছিস দিদি, যদি ওই মেয়েটার সামনে বেফাঁস কিছু বলে দেয় তখন তো সব গন্ডগোল হয়ে যাবে না। দেখ ভাই, তুই এই মেয়েটাকে বুঝিয়ে পড়িয়ে শিখিয়ে সব নিয়ে এসেছিস তো? আরে একদম ট্রেনিং প্রাপ্ত মাল। কি বলছিস ভাই? তুই শুধু দেখে যা। ঠিক আছে। এসো এসো বৌমনি এসো। দেখো মা দেখো, বৌদিমণির মুখখানা কি সুন্দর, যেন লক্ষ্মী প্রতিমা। যেই বাড়িতে নতুন লোক এসে গেল সঙ্গে সঙ্গে তার প্রশংসা শুরু হয়ে গেল। তা তোরই বৌদিমণির মুখটা লক্ষ্মী প্রতিমার মতোই হোক কিংবা দুর্গা ঠাকুরের মতোই হোক, আমার দেখার ইচ্ছা নেই, তোরাই দেখ। মানে এসো দাদা, এসো বৌমা, তোমার সঙ্গে সবার পরিচয় করে দিই। ইনি হচ্ছেন তোমার শাশুড়ি মা। সে আর পরিচয় করাতে হবে না, ও আমি প্রথম দেখাতেই ঠিক বুঝতে পেরে গেছি। কি করে বুঝলে? আসলে এটা তো কম্পিউটার যুগ মা, সেজন্য ওই দরজাল শাশুড়িদের দেখলেই বোঝা যায়, কারণ ভবিষ্যতে ধরতে হবে কিনা। ধরবে মানে কি ধরবে তুমি? সেটা আপনি ঠিক করবেন, আমি কি ধরবো? ওই রান্নাঘরে গিয়ে খুন্তি ধরবো না অন্য কিছু, সেটা তো ভবিষ্যতেই বলবে। বৌমা বৌমা বৌমা, ওভাবে বলতে নেই বৌমা, উনি যে তোমার শাশুড়ি। শাশুড়ি? বাপরে বাপ, মানে যাকে দেখে ওই শ্বাস করে উড়ি উড়ি, বাপরে বাপ। শাশুড়ি তো নয়, ঠিক জানে একেবারে ICDS এর খেচুড়ি। বলি দেব নাকি, দেব নাকি একটুখানি সরসরি? ও ভাই, ভাই রে, তুই এই কি সাংঘাতিক মেয়ে নিয়ে এসেছিস? এমন মেয়ে আমি আমার বাপের জন্মেও দেখিনি। আপনার জন্মেই দেখবেন মা, হ্যাঁ আপনার জন্মেই দেখবেন। ও মা, আপনার এই পা দুখানি একটু দিন তো। কেন কেন পা দেবো কেন? না মানে আপনাকে একটা ওই ষষ্ঠাঙ্গে প্রণাম করব। আদিক্ষেতা দেখি আর প্রণাম করতে হবে না। থাক থাক, তাহলে থাক। আমার বাবা বলেছিল, দেখ শোনা মা, প্রথম দিন যেদিন শ্বশুর বাড়িতে যাবি তোর শাশুড়িকে প্রণাম করে তুই এই জিনিসটা দিবি। তো আপনি যখন প্রণাম নিতেই চান না, তখন না হয় থাক। দেখি না, দেখি দেখি কি জিনিসটা। এই যে এই নেকলেসটা মা। ও বৌমা, তুমি আগে বলবে তো বৌমা। দেখো দেখে, মেয়েটাকে তখন থেকে আমি শুধু শুধু গাল মন্দ করছি। ও বৌমা, বৌমা গো, আমার সোনা বৌমা, আমার কি সুন্দর বৌমা, আমার লক্ষ্মী প্রতিমার মতো বৌমা। এই না বৌমা, এই প্রণাম করো। না মা, তার হবে না। কেন হবে না বৌমা? আমার বাবা এটাও বলে দিয়েছে। কি বলে দিয়েছে? দেখ শোনো মা, প্রথম প্রণামে তোর শাশুড়ি যদি না প্রণাম নিতে চায়, আর তোর দ্বিতীয়বার প্রণাম করার দরকার নেই। তোর যাকে ভালো লাগবে তাকে প্রণাম করে এই নেকলেসটা তুই উপহার দিবি। তো দেখি আমার কাকে ভালো লাগে। বৌমা শোনো না আমার কথা। বউ, আমার আপনাকে ভীষণ ভালো লেগেছে, তাই প্রথমেই আমি আপনাকে প্রণাম করে এই নেকলেসটা আমি আপনাকেই উপহার দিলাম। কি করছো বৌমনি, কি করছো? এই বহুমূল্যবান হারটা আমার প্রাপ্য নয় মা, এটা তুমি তোমার কাছেই রেখে দাও। বৌমা, তুমি মানুষ চিনতে ভুল করেছো। আসলে ও ভাই এ বাড়ির কাজের লোক, মনে চাকরানি। না মা, আসলে বাড়িতে প্রথম দিন আজ এসেছি তো, সেজন্য আমি কাজের লোককে ঠিক চিনতে পেরেছি, শুধু এখনো অকাজের লোকদের আমি ঠিক ঠিক চিনতে পারি। বৌমা, এসব হচ্ছেটা কি? একদিন হচ্ছে একদিন মানে অভিনয়। হ্যাঁ,
ওই যে একদিন করে প্রথমে আপনার এই ভাগ্নে আর এই যে কাজের মেয়েটার মনটা আমি প্রথমে জিতে নিতে চাইছি। ও তাই বলো, আমি তো ভাবলাম এই হতচ্ছাড়া, তখন থেকে শুধু করেই যাচ্ছিস, কি বলছিস বল না না। কিচ্ছু নয় মা, আমি মামা বাবুকে জিজ্ঞাসা করছিলাম, মামা বাবু আমার শ্বশুর মশাই কি মারা গেছে? ও দেখো দিকে কি অলক্ষণে কথা বলছে মেয়েটা। কেন উনি মারা যাবেন কেন? উনি তো জলজন্ত বেঁচে আছেন। না মানে আপনার স্মৃতিতে সিঁদুর, মানে ওই হাতে শাঁকা টাকা কিছু দেখছি না তো, সেই জন্য বলছিলাম যে উনি কি মা। চুপ, একদম অলক্ষণে কথা বলবে না। ওসব সিঁদুর টুন্দুর পর আমি পছন্দ করি না। ওগুলো পরলে নিজেকে যেন কেমন বুড়ি বুড়ি লাগে বৌমা। আর তাছাড়া আমার চুলের স্টাইলটা নষ্ট হয়ে যাবে না গো? আপনার চুলের স্টাইল নষ্ট হয়ে যাবে বলে আপনি আপনার নারীদের অসম্মান করছেন। বাহ শাশুড়ি মা, বাহ, আপনি পারেন বটে। বাহ বৌদি বাহ, এতদিন পর আমি একটা মনের মতন বৌদি পেলাম। রস জানে একেবারে উতলে উঠেছে। এই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিস না? বেরিয়ে যা বলছি। এসো এসো বৌমণি, তোমাকে তোমার থাকার রুমটা আমি দেখিয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। আপনি যান, আমি এক্ষুনি আসছি। আরে এদিকে তো আমরা কোথায় ব্যস্ত, আর ওদিকে দামিনের গুণধর ভাই দরজার সামনে ব্যাগপত্র নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে আছে, সে খেয়াল তো কারণ নেই। এ মা, সে খেয়াল তো আমারও ছিল না। আমি দেখছি মামা বাবু। ভাই, ও ভাই, এইবার ভেতরে আয়। বলে যাচ্ছি তো। ওহো, তুই কি করছিস বলতো? তাড়াতাড়ি ভেতরে আয়। আরে ধরুন না। বাপরে বাপ, শালা হাঁপ ছেড়ে বাঁচলাম। তা আপনি বুঝি আমার শাশুড়ি মা, মানে দিদির শাশুড়ি মা, তাই সব জিনিসগুলো রাখি কোথায় বলুন? কেন আমার মাথায় রাখতে পারছো না? সে কি মাসিমা, এক চিলতে হালকা সিঁদুর মাথায় রাখতে পারেন না, তা তো ভারী ভারী জিনিসগুলো রাখবেন কি করে? না মানে বলছিলাম আপনার পাটা দিন তো। কেন পা দেবো কেন? আপনাকে আমি একটা ষষ্ঠাঙ্গে প্রণাম করব। প্রথম প্রণামে প্রণামী না নিয়ে আপনারা বলুন তো, কত বড় চাওড়া সোনার হারটা আমি হাতছাড়া করেছি। এই দ্বিতীয় প্রণামে সে ভুল আমি আর করব না। না না, ও কিছু নাই বাবা, ও কিছু নয়। এই নাও বাবা, এই প্রণাম করো। তাহলে তাই করি। বাবু আপনাকে একটা প্রণাম করি। আর বাবা দীর্ঘজীবী হও বাবা। ম্যাডাম আপনাকে একটা প্রণাম করি। আরে না না, থাক, আমাকে প্রণাম করতে হবে না। কেন? যারা বয়সে ছোট হয় তাদেরকে প্রণাম করতে নেই, তাদেরকে এইভাবে থুতনিতে ধরে চুমু খেতে হয়। ও তাই? তাহলে তাই করি মামা বাবু। এসো সোনামণি, আমি তোমার থুতনিতে ধরে একটু চুমু খাই। এসো। এই হারামজাদা, আমাকে প্রণাম করে প্রণামী না দিয়ে আমার মেয়ের চুমু খেয়ে গুরু দক্ষিণা দেয়া হচ্ছে না রে হারামজাদা। বেরো এ বাড়ি থেকে। শালা আমি কি করব? মামা বাবু তো বললেন। আরে নিকুচি করেছে শালা তোর এই মামা বাবু। ভাই, দিদি ভাই শোন, বলি এটা হচ্ছেটা কি? বলি এটা হচ্ছেটা কি? আরে বলি এটা আমার শ্বশুর বাড়ি। আরে এটা তো তোর ঢপের শ্বশুর বাড়ি। আরে বাবা, ঢপের শ্বশুর বাড়ি হলেও তো অভিনয়টা ঠিকঠাক করে চালিয়ে যেতে হবে না? ভাই বোনে মিলে কি তখন থেকে গুজগুর ফুসফুর করা হচ্ছে? না মানে ওই যে 10 লাখ। 10 লাখ মানে 10 লাখ। তুই সব শেষ করে দিলি তো? না মা, মামা ওই 10 নয়, মানে আমার ভাই বলছিল যে প্রথম 10 দিন আমাদের বাড়িতে থাকবে, তারপরের 10 দিন ওই আমার মাসি বাড়িতে গিয়ে থাকবে। এই কথাই বলেছিল। তাই বলো। মা দাদা এখন কোথায়? আর ওর কথা বলিস না, ওকে আমি পই পই করে বুঝিয়েছি তবুও না। যাক, ওকে বলে আর কোনো লাভ নেই।
ওই কাল নাগিনীর ঘরে গিয়ে ওর বিষ দাঁত দুটো ভেঙে দিয়ে আসি। বিষ দাঁত। শোনো বৌমা, তুমি নিশ্চয়ই শুনেছো তোমার শ্বশুর মশাইয়ের মাথার গন্ডগোল আছে, তাই যখন তখন তুমি ওর ঘরে যাবে না। কেন মা? বলা তো যায় না, উনার পাগলামিটা বেড়ে গেলে হয়তো তোমার গলাটা ঠিক। তখন আবিরকে আমি কি বলবো? আর একটা কথা মন দিয়ে শোনো বৌমা, আমি এ বাড়িতে আসার পর আমার কথা এই বাড়ির রাজত্ব চলে, রাজত্ব। তাই আমার মাথার উপর তুমি কোনো দিন ছড়ি ঘোরানোর চেষ্টা করবে না। বলা তো যায় না, এবারে আনাচে কানাচে কত জীবজন্তু লুকিয়ে আছে, যদি তোমার একটা কিছু হয়ে যায় তখন আমি আমার আবিরকে কি বলবো? তুমি বলো না বৌমা। না না, আমি শুধু কি বলবো জানো বৌমা, তুমি অনন্যা বৌমা, তুমি অনন্যা, তুমি অনন্যা। আমার শুনুন না, আপনার সঙ্গে একটা কথা ছিল মা। কি কথা? না মানে বলছিলাম, আপনি এতদিন যাদের পেছনে লেগেছেন তারা ভীষণ ভীতু মানুষ ছিল, সেজন্য আপনার সঙ্গে লেগে পারেনি। আমি কিন্তু সে জাতের মাল নই, আমি একটু অন্য জাতের মাল, মানে একেবারে ফোরফট্টি। হাত দিলে বলো হরি, বলো হরি, হরি বল, হরি বল, বলো হরি, বলো হরি, হরি বল, হরি বল। বৌদিমণি, মা যে বাবার অসুস্থ কথাগুলো বলে গেল সব ডাহা মিথ্যা কথা। এ তুমি কি বলছো? কি বলছি? বাবাকে জোর করে না না ওষুধ ইনজেকশন দিয়ে বাবাকে অসুস্থ করে রেখেছে নিজেদের স্বার্থের জন্য। কিন্তু তুমি কোনো প্রতিবাদ করনি কেন? প্রতিবাদ করেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি। তুমিই পারবে এই বাড়ির সমস্ত কিছু পাল্টে দিতে। কিন্তু আমি কি পারবো? হ্যাঁ তুমিই পারবে। প্রথম দর্শনে তোমার চণ্ডী রূপ দেখে আমি ঠিকই বুঝতে পেরেছি তুমি ওদের ত্রিভুবন দেখিয়ে ছাড়বে। চলি বৌদি। এই যে শুনুন শুনুন, আরে শুনুন না, এটা ধরুন, রসগোল্লা খালি এনেছি ভর্তি করে নিয়ে যাব বলে। ধরুন আপনার খালি হাড়ি আপনি রাখুন, যত সব। ওই দিদি, তোর ননদ যে উল্টে আমাকেই খালি হাড়িটা ধরিয়ে দিয়ে চলে গেল। করেছে হারামজাদা কথাকার, সব সময় শুধু মেয়েদের পেছনে ওই ঘুরঘুর করে, তাই না? তোর এবার একটু শিক্ষা হয়। ওই দিদি, তা তোর সেই ঢপের বরটা এখন গেল কোথায়? बरसात के मौसम में तन्हाई के आलम में, बरसात के मौसम में तन्हाई के आलम में मैं घर से निकल आया, बोतल भी उठा लाया। अब जिंदा हूँ तो जी लेने दो, जी लेने दो, भारी बरसात में भी लेने दो। अभी जिंदा हूँ तो जी लेने दो, जी लेने दो, भारी बरसात में भी लेने दो, भारी बरसात में भी लेने दो, भारी बरसात में भी लेने दो। ওই দিদি, এ তো মদে টইটুম্বুর রে দিদি। এ কি আপনি এখনো রাত জেগে অপেক্ষা করে আছেন? না মানে আজকে প্রথম দিন তো, সেই জন্য আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। ভুল করছেন, মহা ভুল করছেন। এরপর থেকে আপনি আমার জন্য রাত জেগে অপেক্ষা করে থাকবেন না। বেশ, তা না হয় করবো না, কিন্তু আপনি কি প্রত্যেক দিন এইভাবে নেশা করে বাড়ি ফিরেন? তাতে আপনার কি? তাতে আপনার কি? সে কৈফিয়ত আমি আপনাকে দিতে বাধ্য নই। কৈফিয়ত আমি কাউকে চাইছি না। আমি শুধু একটা কথা জানতে চাইছি যে এইভাবে যদি আপনি সারা জীবন মদ খান তাহলে একটু করে আপনার শরীর যে একেবারে শেষ হয়ে যাবে। প্লিজ দয়া করে আপনি আমাকে জ্ঞান দেবেন না। জ্ঞান আমি কাউকে দিচ্ছি না। আসলে জ্ঞান জিনিসটা হলো ডিনারের টেবিলে সাজানো থাকে, যার যতটা প্রয়োজন তিনি ততটাই গ্রহণ করে। জ্ঞান অপচয় করা মানুষের শরীরের পক্ষে ক্ষতিকর। রাইট, রাইট ইউ আর। আপনি একদম ঠিক কথা বলেছেন। তাই আমি আপনাকে বলছি ওই জ্ঞানটা অপচয় না করে আপনি আপনার রুমে ঘুমোতে যান। আমি বিয়ের আগের দিনও মদ খেয়েছি আর আজও খাচ্ছি, আর কালকে আরো বেশি বেশি করে খাবো। শালা কি অবাক কথা বলুন তো, লোক বিয়ের আগে আইবুড়ো ভাত খাই জানে, এ যে মদ খায় সেটা আমার জানা ছিল। আপনার শরীর খারাপ, আপনি যান
আপনার রুমে ঘুমাবেন। আরে যাচ্ছি যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, কোনোদিন আপনি স্ত্রীর অধিকার নিয়ে আমার সামনে এসে দাঁড়াবে না, কারণ